এই মেঘ, মেঘ, তুই কি উঠবি নাকি আমি রান্নাঘর থেকে খুন্তি আনবো? সেই কখন থেকে তোর বান্ধবীরা তোর জন্য বসে আছে। বাচ্চা মেয়ে দুটো সেই কখন থেকে তোর জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। আহ আম্মু, আমাকে জ্বালিও না তো। ওদেরকে একটু ওয়েট করতে বলো। আর এত রাতে ওরা কেন আসছে? থাপ্পড় খাবি। এই পাজি, তুই কি পাগল হয়েছিস? সকাল 10টা বাজে, আজ তোর কলেজের প্রথম দিন, ভুলে গেলি? ওরে কেউ আমায় লাঠি দে। উক্ত বাক্যটি শেষ করার পূর্বেই মেঘ ধরপড়িয়ে উঠল। দৌড়ে ওয়াশরুমে যাওয়ার পথে ধরাম করে পড়ে গেল মেঝেতে এবং নেকি সরে আওড়াতে লাগলো। জামাই গো, বাঁচাও আমাকে। তোমার বউয়ের কোমর শেষ আজকে। তোমার বুঝি আর বাচ্চার মুখ? মায়ের চোখ রাঙানো দেখে কথাটি হজম করে নিল। মা কিছু বলতে যাবে অমনি মেঘ ওয়াশরুমে ঢুকে গেল। মেঘ ফ্রেশ হতে হতে ওর পরিচয়টা দিয়ে দেই। এই গল্পের বিশেষ চরিত্রের মধ্যে একজন হচ্ছে মেঘ। পুরো নাম মাইশিয়া জাহান মেঘ। বাবা আতিকুর রহমান এবং মা সালমা পারভিন এর একমাত্র সন্তান। দেখতে উজ্জ্বল শ্যামলা বা ফর্সাও বলা চলে। মুখে অনেক মায়া, যাকে বলে মায়াবতী। কবর অব্দি চুল, গুলুমুলু গুলুমুলু 5 ফিট 2 ইঞ্চি। মেঘ বেশ চঞ্চল। চলুন গল্পে ফেরা যাক। মেঘ একদম কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে দেখলো ওর দুই বান্ধবী স্নেহা আর মিলি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি বেস্টিরা, একটু দেরি হয়েছে, রাগিস না প্লিজ। তুই একদম কথাই বলিস না। সেই কখন থেকে ওয়েট করছি। স্কুল লাইফ শেষ বলে কি পড়ালেখা ভুলে গেলি নাকি? হুম হুম। সরি বেস্টি, আর এমন হবে না। ওই স্নেহা, সরি এমন গাল ফুলিয়ে থাকিস না। তুই না আমার জানেমান। দেরি হয়ে যাচ্ছে, চল। একদম না। আমার সাথে নাস্তা করবি তারপর। স্নেহার মিলি অনেকবার না করলো, কিন্তু মেঘ তো মেঘেই ওদেরকে জোর করে নাস্তা করতে বসিয়ে দিল। এরপর পরিচয় করানো যাক গল্পের প্রধান চরিত্রদের সাথে। স্নেহা এবং মিলি ওরা সম্পর্কে চাচাতো বোন, দুজন ছেমিস। স্নেহা, তার পুরো নাম হচ্ছে তাওসিফা শেখ স্নেহা, বাবা আহনাফ শেখ এবং মা মিসেস মালিহা শেখ এর ছোট মেয়ে। তাদের বংশের বড় এবং একমাত্র ছেলে স্নেহার বড় ভাই কাব্য শেখ তুর্য। তিনি বাইরে থাকেন, লেখাপড়ার পাশাপাশি নিজের বিজনেস সামলাচ্ছেন। স্নেহার দুধে আলতা গায়ের রং, বেশ মায়াবী দেখতে মাশাআল্লাহ, কিন্তু ভীষণ রাগী। কোমরের নিচ অব্দি চুল। স্নেহার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। মিলি, তার পুরো নাম তাসরিফা শেখ মিলি, বাবা আশরাফুল শেখ এবং মা মিসেস মীরা শেখের বড় মেয়ে। মিলির একটি ছোট বোন আছে, বয়স 3 বছর, নাম মাইশা। মিলি উজ্জ্বল ফর্সা গায়ের রং, হাঁটু অব্দি চুল, চেহারায় কিউটনেস বেশ উজ্জ্বল। মিলির উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। ওরা তিন বান্ধবীরা কেউ কারো থেকে কম না, তিনটাই মাশাআল্লাহ। কলেজ গেট। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তিন বান্ধবী নিজেদের খেয়ালিপনার জগতে ডুবে গিয়েছিল। কেননা সেই ছোটবেলা থেকেই ওরা একসাথে স্কুল গণ্ডি পেরিয়ে এসেছে। ওদের স্বপ্ন ছিল কলেজ লাইফে ওরা একসাথে থাকবে। এর মধ্যে তারা বাস্তব জগতে ফিরে এলো। কলেজের ভিতর থেকে আসে মানুষের হট্টগোলের আওয়াজ শুনে। কলেজে কারা জানি মারামারি করেছে। মারামারি বরাবরে ভয় পায় ওরা তিনজন। হঠাৎ ধড়াম করে একটা শব্দ আসলো। ওরা ওখানে তাকে দেখলো ছেলেগুলো মারামারি করতে করতে ওদের দিকেই তেড়ে আসছে। ভয়ে চোটে ওরা কি করবে বুঝে উঠতে না পেরে পেছনে গিয়ে মেঘের পায়ের নিচে থাকা কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়তে নিলে একজন সুঠাম দেহি পুরুষালী শক্তপোক্ত হাত মেঘের কোমর আছড়ে হলো। উত্তর দৃশ্য দেখে স্নেহা এবং মিলি হতভম্ব হয়ে গোল গোল চোখে তাকিয়ে রইল। একটি গাছের নিচে মেঘ, স্নেহা, মিলি তিনজন গোল করে বসে আছে। মেঘ কারো 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর এদিকে স্নেহা এবং মিলি মেঘের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর কেন সবসময় ভুল জায়গাতেই পড়তে হয়? মানুষ এতটা উষ্টা কিভাবে খায়? তাহলে কি শব্দ আমার? আমি কি ইচ্ছে করে পড়েছি? পায়ের নিচে একটা ইট ছিল, তাই তো পড়েছি। তাই বলে কি লোকটা আমাকে এভাবে? এই বলে মেঘ নেকি সরে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ আগে মেঘ হোঁচট খেয়ে পড়তে নেয়, তখন কেউ একজন ওকে ধরে ফেললো। তখন মেঘ বিড়বিড় করে বলতে থাকে, আল্লাহ, আমি এখনই পড়ে গিয়ে মরতে চাই না। আমার এখনো আমার জামাইকে দেখা হয়নি, তার সাথে সংসার করা হয়নি, বাচ্চা কাচ্চার মা হওয়া হয়নি। কিছুক্ষণ পর মেঘ উপলব্ধি করতে পারলো যে ও এখনো পড়েনি। তাই ও পিটপিট করে চোখ খুলে দেখলো একজন সুঠামদেহী সুদর্শন ছেলে ওর কোমর আঁকড়ে ধরে আছে, যার ফলে ও এখনো পড়েনি। ছেলেটি হয়তো 6 ফুটের বেশি সুঠাম দেহের অধিকারী, উজ্জ্বল শ্যামলা বা ফর্সা বলা যায়, মুখে চাপদাড়ি, দেখতে নায়কের চেয়ে কম না। ছেলেটাকে দেখে মেঘ একটা ঘরের মধ্যে চলে যায়। ওর কাছে স্বপ্ন লাগছিল সবকিছু। মেঘ ঘরের মধ্যে ছেলেটির দিকে হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করলো, তখনই ঠেস
ছেলেটির হাতের একটা বড় সড়ো দাবাং মার্কার চড় খেলো। মেঘের মাথা ঝিমঝিম করছে, তবু নিজেকে শটান করে দাঁড় করালো। ছেলেটি রাগে সরে বলল, Hey, stupid girl. How dare you touch me? Characterless stupid. তারপর ছেলেটি মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে তাদের পাশ কাটিয়ে হন করে চলে গেল। বর্তমান ক্লাসের ঘন্টা বাজলো আর ওরাও ক্লাসে চলে গেল। ক্লাসে ওরা তিনজন একসাথে একটি বড় বেঞ্চ দেখে বসলো। কিছুক্ষণ পর একটি মেয়ে ওদের বেঞ্চের পাশে এসে দাঁড়ালো এবং ওদের উদ্দেশ্য করেই বলল, Can I কেন sit সিট here? হিয়ার? বেঞ্চগুলো বড় হওয়ায় ওরা আর আপত্তি করলো না। তোমাদের নাম কি? আমার নাম মেঘ। তোমার নাম কি? আমার নাম আহিয়া। স্নেহা ও মিলির দিকে তাকিয়ে বলল। তোমাদের নাম? আমার নাম মিলি। মিলি স্নেহাকে খোঁচা মারতে স্নেহা বলল। আমার নাম স্নেহা। এই বলেই ওরা গল্পে বিভোর হলো। ওদের গল্পের মাঝে স্যার ক্লাসরুমে প্রবেশ করলো। ওরা ক্লাসে মনোযোগী হয়ে পড়লো। ক্লাস শেষে ওরা কলেজ থেকে বের হচ্ছিল। তখনই একটা বাইক আসতো আর স্নেহার ওড়নাটা কিভাবে যেন ছেলেটার বাইকের সাথে আটকে গেল। স্নেহার রাগ সংবরণ করতে না পেরেই বলল, হে ইউ মিস্টার, চোখে দেখেন না নাকি? চোখ কি পকেটে নাকি? মেয়ে মানুষ দেখলে কি এমন হয় আপনাদের? ছেলেটি পরনে ছিল কালো রঙের বাইকার স্যুট। ছেলেটি তার মাথায় হেলমেট খুলে স্নেহার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, Hey, you miss. নিজেকে কি মনে করেন? পরি নাকি অপ্সরা? সব দোষ আপনার নিজের। রাস্তায় গ্যাং নিয়ে বেঁধে চলার কি দরকার ছিল? দেখতে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। তো আমার সাথে সেধে এসে কেন ঝগড়া করছেন? সব দোষ আপনার নিজের। নয়তো আমার কোনো শখ নেই এরকম করার। এই কথা শুনে স্নেহার রাগে তেলবেগুনে জ্বলে উঠল আর বলল, মিস্টার, নিজেকে কি মনে করেন? যত সব মেয়ে পটানোর ধান্দা। এভাবেই দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। মিলি আর মেঘ ওদের ঝগড়া দেখছে আর আহিয়া ওদের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝগড়ার মাঝে ছেলেটি আহিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। বাইকে উঠ তাড়াতাড়ি। আহিয়া বাইকে উঠে বসলো এবং ছেলেটি অগ্নি দৃষ্টিতে স্নেহার চোখ রাঙিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজন কিছু সময় অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো। বাইকটি ওদের চোখের নাগাল থেকে চলে যাওয়া অবধি। বাইকটি চলে যাওয়ার পর ওরা তিনজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আহিয়াদের বাইকটি একটা বিশাল বড় ডুপ্লেক্স বাড়ির সামনে থামলো। বাড়িটির নেমপ্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা আছে শিকদার মেনশন। ছেলেটি আহিয়াকে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে কারোর সাথে কোনো প্রকার কথা না বলে হন হন করে নিজের রুমে চলে গেল এবং তার বাইকের চাবিটি রুমে থাকা ডিভানের উপর এক প্রকার ছুঁড়ে মারল। ছেলেটি রাগে নিজের মাথার চুল জোরে জোরে টানতে লাগলো। চুল টানার এক পর্যায়ে ছেলেটি নিজের বেডের দিকে তাকালো, দেখলো তার ভাই সেখানে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। ছেলেটি তাকানোর ফলে তাদের চোখাচোখি হয়ে গেল। চলেন গল্পের সকলের পরিচয় দেওয়া যাক। আহিয়ান শিকদার আবরার হলো আলী আহমেদ শিকদার এবং মিসেস অন্তরা শিকদারের বড় ছেলে। আবরার নিজেদের পারিবারিক বিজনেস সামলাচ্ছেন। তাদের ছোট ছেলে আদ্রিয়ান শিকদার আদ্র। আলী আহমেদ শিকদার ওনারা দুই ভাই, তিনি বড়। তার ছোট ভাইয়ের নাম আশরাফ শিকদার। আশরাফ শিকদার এবং তার স্ত্রী মিসেস মাহিমা শিকদারের একটা মাত্র ছেলে ও একটা মাত্র মেয়ে। ছেলে আরহাম শিকদার আরফিন বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, মাঝে মধ্যে দরকারি কাজে দেশে আসে। মেয়ে আহিয়া শিকদার আহিম। আলী আহমেদ শিকদার এবং তার ভাই আরহাম শিকদার তারা নিজেদের স্ত্রী সন্তান নিয়ে একসাথে বসবাস করেন। আবরারের বয়স 30 হলেও দেখতে 26-27-এর মতো লাগে। সুঠাম দেহের অধিকারী, কারণ তিন ভাই প্রতিদিন জিম করে। ফর্সা মুখে চাপদারি, দেখতে নায়কের চেয়েও কম না। উচ্চতা 6 ফুট। আবরার রাগী, ভদ্র, চিন্তাশীল স্বভাবের একজন সুপুরুষ। যতই হোক সে বড় বংশ ছেলে বলে কথা। আরফিন জিম করা বড়ি, ফুলো ফুলো হাত, গায়ের রং উজ্জ্বল ফর্সা, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। তার বয়স 28 বছর। চোখ দুটো ধূসর রঙা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো একটু বড়, চোখ অবধি আসে। আরফিন গম্ভীর, রাগচটা ও শান্ত, এক ঘরে ও এক রকম স্বভাবের। শিকদার পরিবারের মেজো ছেলে। আদ্র ফর্সা গায়ের রং, মুখে হালকা দাড়ি, চুলগুলো অল টাইম স্টাইল করে থাকা, জিম করা বডি, বয়স 27 বছর। বয়সের সবার ছোট হলেও ও একটু রাগী ও গম্ভীর টাইপের। চোখগুলোতে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ, যে কেউ খেয়াল হতে বাধ্য। শিকদার বাড়ির ছেলে মেয়েরা দেখতেই মাশাআল্লাহ। আরফিন এবং আদ্রর প্রফেশনটা না হয় আস্তে আস্তে জানুন। চলুন গল্পে ফেরা যাক। আবার আরফিনকে রাখতে দেখেই বলো, ইরে, নিজের চুল ছিঁড়ছিস কেন? পাগল টাগল হলি নাকি? আর বলো না ভাইয়া, আজকের দিনটাই খারাপ। তোর? তা তো ঠিক বলেছিস, আমার জন্যও আজকের দিনটা খারাপ। কিন্তু তোর কি হয়েছে? কাল মাঝরাতে ব্যাক করলাম দেশে, অনেক টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠি। তারপর আম্মু বলে আমাকে,
আয়াকে কলেজে নিয়ে যেতে। আজ নাকি আয়ার কলেজের ফার্স্ট ডে। তুমি নাকি অফিসে বিজি, ড্রাইভার নেই, তাই আমি গেলাম আনতে। কলেজের সামনে একটা ঝগড়াটে মেয়ে না আমার বাইকে আটকে যাওয়ার পর মেয়েটা আমাকে কথা শোনাতে লাগলো। আমিও শুনেছি, কিন্তু পাবলিক প্লেসে হওয়ার কারণে বেশি কিছু বলিনি। আয়াকে নিয়ে চলে এসেছি। তুই কিভাবে বাইক চালাস? ঠিক করে চালাই। আয়াকে দেখে আর আশপাশে খেয়াল করিনি, তাই এমন হয়েছে। আবরার কিছুক্ষণ আফরিনকে বকলো, তারপর আবার ফোন স্কুল করতে ব্যস্ত হয়ে পড়লো। অন্যদিকে মেঘ, স্নেহা, মিলি বাসায় চলে যায়। স্নেহা এবং মিলি শেখ বাড়িতে প্রবেশ করলো। স্নেহা নিজের রুমে গিয়ে থুম করে দরজা লাগালো, হাতের ব্যাগটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। রাগে ফোঁস করতে লাগলো। স্নেহার আম্মু মিলিকে জিজ্ঞাসা করলো, নীলি, কি হয়েছে ওর? এমন রেগে আছে কেন? বড় মা, তেমন কিচ্ছু না। তুমি তো জানোই তোমার মেয়ের রাগ সব সময় নাকের ডগায় এসে থাকে। এই কথা বলে মিলি হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। স্নেহার আম্মু ভাবুক নয়নে চেয়ে থাকলো কিছুক্ষণ পর স্নেহার আম্মু এসে দরজায় নক করতে স্নেহা দরজা খুলে দিল। ওর মা ওকে রাগের কারণ জানতে চাইলে ও পুরো ঘটনা ঘুরে বলল। এগুলো শুনে ওর মা হাসতে হাসতে শেষ। ওর রাগ বেড়ে গেল, মাকে রুম থেকে বের করে দিল। হঠাৎ ফোনের রিংটোনে ওর টনক নড়ল। ফোনে হাত দিয়ে দেখলো মিলি গ্রুপ ভিডিও কল করেছে। স্নেহা ফোন কল তুলে বিছনায় শুয়ে পড়ল। আজকের দিনটাই খারাপ। অচেনা মানুষ হয়ে কেমনে আমায় থাপড়ালো। ছেলেটা দেখতে কত সুন্দর, আমি তো ক্রাশ খেয়েছি। সাথে থাপ্পড় ফ্রি। এই কথা বলে মিলি জোরে জোরে হাসতে লাগলো। থামবি তোরা? এমনিতেই মেজাজ খারাপ। বেচারি অপমানিত হয়ে এখন আমাদের রাগ দেখায়। মিলি তুই চুপ থাক, আমাদের নিয়ে মজা করছিস? তো কি করব? একজন থাপ্পড় খেয়েছিস তো অন্যজন অপমানিত হয়েছিস, তাও আবার ছেলেদের কাছে। এই বলে বিছনায় গড়াগড়ি দিয়ে হাসতে লাগলো। তুই এভাবে হাসছিস না, তুই একদিন এর থেকে বেশি কিছু পাবি। থাপ্পড় তো পাবি, সাথে আরো অনেক কিছু পাবি, তখন আমরাও হাসবো। আমিন। বলে ফোন কাটলো। শকুনের দুয়ায় গরু মরে না। এই বলে ফেংচি কাটলো এবং ফোনও কাটলো। মেঘ আহামকের মতো ফোন ধরে বসে রইল। কয়েকদিন পর মেঘ কলেজে গিয়ে অবাক, মিলি স্নেহা কেউ কলেজে আসেনি, তাই থ মেরে বসে রইল। ভাবলো আহিয়া হয়তো আসবে, কিন্তু আহিয়াও আসলো না। হঠাৎ মেঘের মনে পড়লো ওর মা ওকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে, তাই ও 2টা ক্লাস করে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে মেঘ আরো অবাক, অনেক মানুষ এসেছে। তাই মেঘ জলদি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মেঘের মা তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। হাতে ছিল একটি নীল জামদানি শাড়ি। মেঘের আম্মু নিজ হাতে মেঘকে শাড়ি পরিয়ে দিল। মেঘ কত কিছু প্রশ্ন করলো ওর মাকে, কিন্তু উনি কিছুই উত্তর করলো না। মেঘের আম্মু মেঘকে শাড়ি পরানো শেষ করে বলল, একটু সাজুগুজু করে নে, আমি ওদের পাঠাচ্ছি। কাদের? তোর বান্ধবীদের। কিছুক্ষণ পর হাসতে হাসতে স্নেহা ওর মিলি হাসলো। দোস্ত, আজকে তো আমি মহা খুশি। কতদিন হলো বিয়ে খাই না, এখন তোর বিয়ে হবে, জমিয়ে খাবো। রোস্ট, পোলাও, কোরমা। এই বলে মিলি উচ্চস্বরে হাসতে লাগলো। মেঘ অদ্ভুত নজরে মিলির দিকে তাকিয়ে শুধালো, পাগল টাগল হয়ে গেলি নাকি? কি বলছিস এইসব? গাঁজা খেলি নাকি? তুই চুপ কর, তোকে কিছু প্রশ্ন করে লাভ নেই। স্নেহা তুই বলতো কি হয়েছে? বাইরে তোকে দেখতে এসেছে, ভদ্রভাবে বাইরে গিয়ে সবাইকে সালাম দিবি। স্নেহার কথার মাঝে ফরন কেটে মিলি বলল, তুই মায়েদের মতো ডায়লগ ছাড়বি না তো, বুড়ো কাকিমা কোথাকার। ওর কথার মাঝেই মেঘের আম্মু রুমে প্রবেশ করলো এবং মেঘকে বাইরে নিয়ে যেতে বলল। মেঘ বাইরে গিয়ে মাথা নিচু করে সবাইকে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। ওনারা মেঘকে বসতে বলল। অনেক কিছু প্রশ্ন করলো, মেঘ সুন্দরভাবে উত্তর দিল। মেঘ ওর বান্ধবীদের দিকে তাকালো, দেখলো ওরা ওর দিকেই তাকিয়ে আছে। স্নেহা এবং মিলি মেঘকে কিছু ইশারা করছে। মেঘ সামনে তাকাতে বিষম খেলো। মেঘ দেখলো যে ছেলেটি ওকে ধাক্কা মেরেছিল সেই ছেলেটি ওর সামনে বসে আছে। মেঘের বুঝতে আর বাকি রইল না যে এই ছেলেটির সাথে মেঘের বিয়ের কথা চলছে। ছেলেটি ভাবলেশীনভাবে বসে আছে, বিয়ের কথা ভালো এগিয়েছে। হঠাৎ করে মেঘের পাশে বসে থাকা মহিলাটি মেঘের হাতে একজোড়া বালা পরিয়ে দিল। মেঘের কাছে সবকিছু একটা স্বপ্নের মতো লাগছিল। মেঘের ছোট চাচি বলে উঠলেন, ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিলে ভালো হতো। নিজেদের মধ্যে কথা বলে একে অপরকে ভালোভাবে চিনতে পারতো। মেঘের বাবা বলল। মেঘ, আবরারকে নিয়ে ছাদে যাও। মেঘ ইতস্তত বোধ করলো, কিন্তু মেঘ ওর বাবাকে অনেক ভয় পায়, তাই বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে ছাদের দিকে হাঁটা ধরল।
আবরার ওর মায়ের দিকে তাকালো। উনি কিছু ইশারা করতেই আবরার মেঘের সাথে চলে গেল ছাদে। আবরার ছাদের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে অলক্ষীনভাবে তাকিয়ে আছে। মেঘ ইতস্তত বোধ করছে আর এদিক সেদিক নাড়াচাড়া করছে। আবরার মেঘকে পা থেকে মাথা অবধি স্ক্যান করছে। হঠাৎ করে আবরার বলে উঠল, এই যে মিস মেঘবতী, এত নড়েন কেন? সোজা হয়ে দাঁড়ান। মেঘ একটু রেগেই বলল, আপনি সেই বদলোকটা না যে আমাকে সেদিন থাপ্পড় মেরেছিল? আমি আপনাকে বিয়ে করব না। আবরার স্মিত হেসেই বলল, আমি কোনো বদলোক নই। আপনাকে থাপ্পড় মেরেছিলাম বোধহয় মনে নেই। আপনি বিয়ে করেন বা না করেন, আই ডোন্ট কেয়ার। মেঘ বলে উঠল, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, বদলোক কোথাকার। ওকে, নিচে গিয়ে সবাইকে বলে দিন যে আপনি বিয়ে করবেন না। মেঘ আবারও কথা শুনে নিচে নামতে যাচ্ছিল। মেঘ আবরার কথা শুনে নিচে নামতেই যাচ্ছিল। তখনই ভাবলো সে কিভাবে নিচে গিয়ে বলবে। সে তো তার বাবাকে অনেক ভয় পায়। তাই মেঘ আবরারকে উদ্দেশ্য করেই বলল, আমি বলতে পারবো না, আপনি ছেলে মানুষ, আপনি বলুন। সমস্যা আমার না, আপনার। সো আপনি বলুন। না, আপনি বলবেন। আপনাকে আমার বিয়ে করলেও কোনো প্রবলেম নেই, আর বিয়ে না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে আমি কেন বলবো? একটু বোঝার চেষ্টা করুন, আমি মেয়ে হয়ে কিভাবে বলবো। প্লিজ আপনি বলুন। না। হ্যাঁ। না। হ্যাঁ। আবার মেঘের দিকে এগোতে এগোতেই বলল, খুব জেদি আপনি। আমি বলবো না মানে বলবো না, এত তেরামি করবেন না। বলতে বলতে আবরার মেঘের দিকে অনেকটা এগিয়ে এলো। মেঘও পিছুতে পিছুতে রেলিং এর সাথে মিশে গেল। হঠাৎ পিছনে কারো আওয়াজ শুনতেই আবরার ও মেঘ পিছনে তাকিয়ে দেখলো মিলি নিচের দিকে অর্ধেক ঝুঁকে আছে। আরেকটা ছেলে মিলির হাত ধরেছে ওকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। আবরার এবং মেঘ পিছনে ফিরে দেখলো মিলি নিচের দিকে ঝুঁকে আছে আর একটি ছেলে মিলির হাত ধরে দাঁড়িয়ে আছে মিলিকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। স্নেহা মিলি এবং মেঘের দিকে তাকাচ্ছে। মিলি তার হাত ধরে থাকা ছেলেটির উদ্দেশ্য করেই বলে, হেই, আমার হাত ছাড়ুন। ছেলেটির সাথে সাথে মিলির হাত ছেড়ে দিল। ছেলেটি মিলির হাত ছেড়ে দিতেই মিলি থপাস করে পড়ে গেল। মিলি বলল, আজব তো, আমাকে আগে দাঁড়াতে দেবেন তো নাকি? আপনি তো ছাড়তে বললেন, তাই ছেড়ে দিলাম। মিলির মেজাজ তুঙ্গে। সামনে আবরার মানে মিলির হবু দুলা ভাই দাঁড়িয়ে, তাই কিছু বলল না। মেঘ আর আবরার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিলি মেঘকে জিজ্ঞাসা করলো, কিভাবে পড়ে যাচ্ছিলি? তখনই মিলি কিছু বলতে যাবে তার আগে স্নেহা বলে উঠল, উদ্ভ্রাব কিছু দেখে চিৎকার করে পিছুতে গিয়ে পড়ে যাচ্ছিল। মেঘ আর আবরারের বুঝতে বাকি নেই যে মিলি কি দেখেছে। আসলে ছাদের দরজায় ওখান থেকে ওদের সেভাবে দেখে মিলি কিছু ভেবে নিয়েছিল। মেঘ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আবরার বলে উঠল, আদ্র, তুই এখানে কখন এলি? মিলি বিড়বিড় করে বলল, তিনটা বদের হাড্ডি দেখি, এদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে আসছিল। স্নেহা মিলির কথা শুনতে পেয়ে বলল, মেন হাড্ডি তুই, ওদের প্রাইভেট সময়ে তুই এসে চিৎকার করলি। মিলি চোখ গরম করে কিছু বলতে যাবে তার আগে স্নেহা বলল, ভাইয়া নিচে চলুন, সবাই আপনাদেরকে নিচে ডেকেছে, আমরা আপনাদের ডাকতেই এসেছি। তারপর সবাই নিচে চলে গেল। নিচে যাওয়ার পর সবাই আবরার আর মেঘকে জিজ্ঞাসা করলো তারা বিয়েতে রাজি কিনা। মেঘ ভাবলো আবরার না বলবে। আমি বিয়েতে রাজি। আবরারের বাবা আলী আহমেদ শিকদার বলেন, আলহামদুলিল্লাহ, সামনের সপ্তাহে ওদের এঙ্গেজমেন্ট করিয়ে দিই। কি বলেন বিআই সাহেব? মেঘের বাবা তারিকুর রহমান বলেন, ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন। বলে দেয় মেঘের বাবা আবরারদের অফিসের ম্যানেজার পদে জব করেন। সেই সুবাদে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক। আলী আহমেদ শিকদার মেঘের বাবা আতিকুর রহমানকে জড়িত হলেন এবং বললেন, আমরা এখন থেকে আত্মীয়, স্যার বলবেন না আমাকে, বুঝছেন বিআই সাহেব? আতিকুর রহমানের চোখের জল চলে আসলো। তিনিও আবরারের বাবাকে জড়িয়ে ধরে বলেন, জি বিআই সাহেব। এইভাবে ওদের বিয়ে ঠিক হয়ে গেল। ওনারা সবাই চলে যেতেই মেঘ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মিলি আর স্নেহা টেনশন করেছে। মেঘের বাবা মা দরজা নক করতে গেলে স্নেহা এবং মিলি হরা মেঘের বাবা মাকে বুঝিয়ে সেখানে থেকে পাঠিয়ে দেয়। ঘরের ভিতরে মেঘ দরজা বন্ধ করে শাড়ি কোমরে গুজে ফোন বের করে ব্লুটুথ অন করে একটি গান চালো। স্নেহা এবং মিলি মেঘের রুমের আরেকটি চাবি দিয়ে তখনই দরজাটা খুলে ফেলো। মেঘের নাচ দেখে স্নেহা আর মিলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে। তখনই বেজে উঠল, अभी तो पार्टी शुरू हुई।
মিলি আর স্নেহা একে অপরের দিকে তাকিয়ে খুব জোরে হেসে নাচতে শুরু করলো। তিনজনেই নাচতে নাচতে ঘরটা নোংরা করে দিল। হঠাৎ নাচার ছলে মিলি মেঘের অজান্তে ভিডিও করে ফেলে। শিকদার মেনশন। শিকদার বাড়ির সদস্যরা বাড়িতে এসে যে যার রুমে চলে গেছে। আবরার আর আদ্র গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে ঢোকার সময় দেখলো তাদের আরেকটি বাংলোর নিচে আরভিন দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আরভিনের পাশে দাঁড়িয়ে আছে আরভিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর্থার। আর্থার হচ্ছে আরভিনের সবচেয়ে বিশ্বস্ত লোক। আর্থারের বাড়ি নিউজিল্যান্ড। গল্প পড়তে থাকুন, আস্তে আস্তে সবার প্রিপারেশনের ব্যাপারে জানতে পারবেন। আদ্র আরভিনকে দেখার সাথে সাথে গিয়ে আরভিনকে জড়িয়ে ধরল এবং বলল, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, কেমন আছিস? আরভিন আদ্রকে সরিয়ে বলল, শালা ভুলে যাস না, আমি তোর বড় ভাই। তুই আমার বালের বড় ভাই। তুই আমার 1 বছরের বড়। বাই দ্য ওয়ে, তুই ওখানে যাসনি কেন? এইমাত্র বাসায় আসলাম। না গিয়ে অনেক কিছু মিস করলি। আমাদের আদরে তো ওখানে গিয়ে মেয়েদের সাথে ঝগড়াও করে এলো। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি কি করছো সেটা বলবো? ভাই আবার কি করেছে? আদ্র কিছু বলতে যাবে তখনই আবরার চোখ রাঙিয়ে দিতে আদ্র মুচকি হাসতো। আরভিনও কথা বাড়ালো না। এভাবেই ওরা ভাইয়ারা খুনসুটিতেই মেতে উঠল। কিছুদিন পর আজ শিকদার পরিবারের সকলে বিয়ের কেনাকাটা করতে শপিং এ যাবে। মেঘ, স্নেহা আর মিলিও যাবে তাদের সাথে। দুইটি গাড়িতে করে তারা রওনা করলো শপিং মলের উদ্দেশ্যে। একটি গাড়িতে বড়রা সবাই আর অপরটিতে আবরার, আরভিন, আদ্র এবং আহিয়া বসেছে। তারা যাওয়ার পথে মেঘ, মিলি এবং স্নেহাকে ড্রপ করে নিবে। অন্যদিকে মেঘ সকাল থেকে আহিয়াকে ফোন করতে করতে পাগল প্রায়। আহিয়া বলেছে সে আজ তাদের সাথে যেতে পারবে না, আর সে বিজি। মেঘও আর কিছু বলল না। মেঘ আজ বসন্তী রঙের একটি জামদানি শাড়ি পরলো, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক দিল, মুখে হালকা ফেস পাউডার, কোমরের নিচ অব্দি চুলগুলো ছেড়ে দিল। এতে মেঘকে অসম্ভব রকম সুন্দর লাগছে। কিছুক্ষণ পর স্নেহা এবং মিলি আসলো মেঘদের বাসায়। স্নেহা আজ ব্ল্যাক আউটফিট, স্নেহার পরনে ব্ল্যাক টপ, ব্ল্যাক জিন্স অ্যান্ড মাথায় ব্ল্যাক হিজাব বাঁধা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। স্নেহাকে দেখতে মায়াপরীর মতো লাগছে। মিলির পরনে হোয়াইট টপস, হোয়াইট জিন্স, মাথায় গাঢ় খয়েরি রঙের হিজাব বাঁধা, মিলির চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, লিপ বাম। এতে মিলিকে খুব সুন্দর লাগছে। ওরা তিনজন মেঘদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আবরাদের জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর আবরাদের গাড়ি এসে থামলো ওদের ঠিক সামনে। আরভিনের একটি ইম্পর্টেন্ট কল আসে ও মেঘদের অপোজিট সাইডে গাড়ির ডোর খুলে গাড়ির বাইরে চলে গেল কথা বলতে। গাড়ির ভিতর থেকে কেউ একজন মেঘদের জন্য দরজা খুলে দিল। মানুষটিকে দেখে ওরা তিনজনেই বলে উঠল, আহিয়া, তুই এখানে? তোমরা এখানে? সেম প্রশ্ন, তুই এখানে কেন? আইয়া, তোমরা একে অপরকে চেনো? ভাইয়া, ওরা আমার বান্ধবী। আমরা সেম কলেজেই পড়ি। তোমাকে বলেছিলাম না ওদের কথা? ও, এরাই তাহলে তোর সেই বান্ধবী? তাহলে তো তোর জন্য সারপ্রাইজ আছে আইয়া। আবরার এখনো মেঘকে খেয়াল করেনি। মেঘ স্নেহার পিছনে দাঁড়িয়ে থাকায় আসলে মেঘের খুব লজ্জা লাগছে আবরারের সামনে যেতে। যতই হোক মেঘের হবু স্বামী বলে কথা। স্নেহা মেঘের হাত ধরে টেনে নিজের সামনে দাঁড়ালো। আবরার মেঘকে দেখে থমকে গেল। আজ মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। আবরারের মেঘের উপর থেকে চোখ যেন সরছে না। মেঘের লজ্জায় মন চাচ্ছে মাটিতে মিশে যেতে। হঠাৎ আহিয়ার ডাকে আবরারের হুঁশ ফিরল। কি সারপ্রাইজ ভাইয়া? শি ইজ ইউর ওয়ার্ল্ড বি সিস্টার ইন ল। অ্যান্ড স্নেহা আর মিলি আমার 2 শালিকা। গাড়ির ভিতরে এসে বসো তোমরা। তিনজন গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিটে আদ্র বসেছে, তার পাশে আবরার, তার পিছনের সিটে মিলি। মেঘ আর আহিয়া বসেছে। স্নেহার জায়গা না হয় ও ব্যাক সিটে বসে পড়লো একা। শুরু হয়ে গেল 4 বান্ধবীর গল্প। আহিয়া তো মহা খুশি। মেঘ, তুই আমার ভাবি হতে চেয়েছিলিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিলি, স্নেহা, তোরাও আমার ভাবি হয়ে গেলে ভালো হতো। তখন স্নেহা ফিসফিস করে বলল, না রে, তুই বরং আমাদের ভাবি হয়েছে। মেঘ তো তোর ভাবি হলোই। আহিয়া ফিসফিস করে বলল, কি বলিস? তোদের বড় ভাই আছে? তাহলে তো লাইন মারতেই হবে। আছে তো, বাহিরে থাকে, সেখানে লেখাপড়ার পাশাপাশি নিজের বিজনেস সামলাচ্ছে। আমাদের ভাইকে দেখলে ক্রাশ খেয়ে উল্টে পড়বি। বলে এইসবে অট্টহাসিতে ফেটে পড়ল। ওদের হাসির মাঝেই আবরার বলল, এই আরবিন এখনো আসছে না? সেই কখন গিয়েছে ফোনে কথা বলতে?
তখনই স্নেহার পাশের দরজাটায় কে যেন বাহির থেকে খুললো। স্নেহা দেখলো সেদিনের সেই বেয়াদব লোকটা দরজা খুলে গাড়িতে প্রবেশ করছে। আরভিন এখনো স্নেহাকে লক্ষ্য করেনি। স্নেহা কিছু বলতে গিয়েও থমকে গেল। স্নেহা ছোটবেলা থেকেই রাগী হলেও অনেক মেচর। স্নেহা আর মিলি যখন ক্লাস 2তে পড়তো তখন মেঘের সাথে ওদের পরিচয় হয়। তখন থেকে ওরা বেস্ট ফ্রেন্ড। মিলি এবং মেঘ ছোটবেলা থেকেই অনেক চঞ্চল ছিল। স্নেহা মেচর হওয়া ছোটবেলা থেকেই ওদের দুজনের বড় বোনের মতো আগলে রাখতো, অথচ ওরা তিনজনের সেম এজ। স্নেহা আরভিনকে কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। একটা টুর শব্দও করল না। গাড়িতে মেঘের হবু হাজবেন্ড আবরার ছিল। বেয়াদব লোকটাকে কিছু বললে ওর ইজ্জত প্লাস্টিক হয়ে যেত, তাই আর কিছুই বলল না। আবরার আরভিনকে উদ্দেশ্য করেই বলল, তোর এত সময় লাগে কথা বলতে? সেই কখন গিয়েছিলি বাইরে? আরভিন আবরারের কথায় প্রকৃতিতে কিছু বলার জন্য পাশ ফিরতেই ওর চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল স্নেহাকে দেখে। আরভিন স্নেহার দিকে একইভাবে তাকিয়ে আছে, তা দেখে আবরার বলে উঠল, তুই স্নেহার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ও হচ্ছে স্নেহা আর ও হচ্ছে মিলি, তোর ভাবির বেস্ট ফ্রেন্ডস। আর শালিকারা শোনো, ও হচ্ছে আরবিন, আমার ছোট ভাই, আমাদের বাড়ির মেজো ছেলে, আহিয়ার বড় ভাই। মিলি আর মেঘ আরভিনকে দেখে আহাম্মক হয়ে গেল। মিলি তো মুখ ফুসকে বলেই ফেলল, তিনটা বদের হাড্ডি দেখি। একই বংশের, কেমন কি ভাই? মিলি আর কিছু বলতে নিলে মেঘ মিলির মুখ আটকে ধরল। মিলির কথা শুনে আবরার বলল, হোয়াট? বুঝতে পারলাম না কি বললে, আরেকবার বলো তো। আসলে ভাইয়া, মিলের কথায় কান দিয়ে না, ও এমনিতেই মজা করছে। সবাই স্নেহা মিলির দিকে মনোযোগ, শুধু আদ্র বাদে। আদ্র কানে এয়ারপড লাগিয়ে গান শুনছে বিধায় এতক্ষণ কিছুই শুনতে পায়নি। আদ্র কান থেকে এয়ারপড খুলে রেখে দিল, তারপর পিছনে তাকিয়ে সবার উদ্দেশ্যেই বলল, সবাই গাড়িতে উঠে বসেছে তো, আর কেউ বাকি না থাকলে আমি গাড়ি স্টার্ট করলাম। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্র গাড়ি স্টার্ট করে দিল। আবার কিছু বলতে গিয়েও বলল না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। ইন শপিং মল। সবাই শপিং মলে পৌঁছে যে যার মতো শপিং করতে ব্যস্ত। মেঘের অবস্থা নাজেহাল। মেঘের শ্বশুর বাড়ির সব বয়স্ক মহিলাগুলো ওকে ঘিরে ধরে অনেক কিছু কিনে দিচ্ছে। ওর অবস্থা দেখে স্নেহার মিলির দাঁত কেলাচ্ছে। স্নেহার মিলিও অনেক কিছু কিনেছে। যতই হোক বান্ধবীর বিয়ে বলে কথা। শপিং এর এক পর্যায়ে আবরার স্নেহা এবং মিলিকে দুটো ড্রেস কিনে দিল। ওরা অনেকেই না করার সত্ত্বেও। শপিং শেষে বড়রা বাড়িতে চলে গিয়েছে, শুধু ছোটরাই থেকে গিয়েছে। আবরার, আরফিন, আদ্র, আহিয়া, মেঘ, স্নেহা এবং মিলি সবাই একটি বড় রেস্টুরেন্টে গেল। ওরা সবাই একটি বড় জায়গায় গিয়ে বসলো। যে যার মতো খাবার অর্ডার করলো। খাবার আসতে একটু সময় লাগলে ওয়েটার তাদের জানিয়ে গেল। ওরা চার বান্ধবীরা গল্পের ঝুড়ি নিয়ে বসে পড়লো। মিলি আহিয়াকে উদ্দেশ্য করেই বলল, আইহা, তোর যে তিনটা ভাই আছে, আমাদের বললি না কেন? তোরা তো আমি জিজ্ঞেসও করিসনি। আচ্ছা, এখন বল তো। আবরার ভাইয়া আর আদ্র ভাইয়া হচ্ছে আমার বড় আব্বুর ছেলে, আর আরভিন ভাইয়া হচ্ছে আমার আব্বুর ছেলে, মানে আমার ভাই। এত পেঁচিয়ে বলার কি আছে? একটা কাজ কর, যেহেতু মেঘ আমার বড় ভাইয়ের বউ হচ্ছেই, তোরা দুজনে আমার ভাবি হয়ে যা। তোদের বিয়ের পর আমরা সারাদিন আড্ডা দেবো। ওদের কথার মাঝে ওয়েটার খাবার দিয়ে গেল। তারপর ওরা সবাই যে যার মতো খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। সবাই খাওয়া শেষে আবরার খাবার বিল দিয়ে সবাইকে নিয়ে গাড়িতে উঠে গেল। হঠাৎ করে স্নেহা বলে উঠল, মেঘ শুনতো, মিলি কোথায়? তোর সাথেই তো ছিল। হয়তো মিলি ওয়াশরুমে, দাঁড়া আমি গিয়ে নিয়ে আসছি। আহিয়া ওয়াশরুমে গিয়ে দেখলো কিন্তু মিলি সেখানে নেই। দৌড়ে গাড়ির সামনে আসতো এবং বলল, মিলি তো ওয়াশরুমেও নেই। কোথায় গেল? ও তো আমাদের সাথেই ছিল। আবরার আহিয়া স্নেহার মেয়েকে কথা বলতে দেখে ওদের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমাদের এত টেনশন দেখাচ্ছে? ভাইয়া, মিলিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? ও তো তোমাদের সাথেই ছিল। লাস্ট কোথায় দেখেছিল ওকে? খাবার শেষে ও হাত ধুয়ে ওয়াশরুমে গেল, তখনই। অন দ্য আদার সাইড। একটি নির্জন স্থানে মিলি অচেতন অবস্থায় শুয়ে আছে। কিছুক্ষণ পর মিলি জ্ঞান ফিরলেও ওর কানে বাজত কিছু লোকের বিচ্ছিন্ন রকমের অট্টহাসির শব্দ। মিলি আফসা চোখে দেখলো ওর চারপাশ ঘিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন কালো কোরের লোক বলে উঠল, রাতুল, তুই এই মায়াটার উপর নজর রাখবি। আমরা যাইয়া মাল পানি খাইয়া আসি। ফুলটুসি জায়গা গেলে আমারে ডাক দিস। রাতুল নামের ছেলেটা মাথা নেড়ে সায় জানালো। লোকগুলো প্রস্থান করতে রাতুল নামের ছেলেটি মিলির দিকে লাল ছাই নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ কিছু বাজার
চিন্তা নিয়ে ছেলেটি মিলির দিকে এগোতে এগোতে তৎক্ষণাৎ মিলি ছেলেটার জায়গা মতো লাথি মারল। মিলি উঠে দাঁড়ালো এবং নিজের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে ধাক্কা মেরে বাইরের দিকে দৌড় দিতে লাগলো। রাতুল ছেলেটির আত্মচিৎকারে বাকি লোকগুলো দৌড়ে সেদিকে চলে আসলো। রাতুল ছেলেটি বলল, বস, মাইয়াডায় আমার লাথি মাইরা পালাইছে। উত্তর যা, সামান্য একটা মায়া মানুষ দেখা রাখতে পারস না? যদি মালিক একবার এই ব্যাপারে জানতে পারে, আমগো সবরে জানে মাইরা ফেলবো। ওই তোরা এই দিকে যা, আর তোরা ওই দিকে। মায়াডারে যেমনে হোক খুঁজতে হইব। মায়াডা বেশি দূরে যাইবার পারে নাই এখনো। এই বলে তারা মিলিকে খুঁজতে লাগলো। অন্যদিকে রেস্টুরেন্টে আবরার, আরভিন আবার আদ্র পুরো রেস্টুরেন্ট তন্ন তন্ন করে খুঁজো, মিলিকে কোথাও পেল না। ওরা সকালে রেস্টুরেন্টে থাকা প্রত্যেকটা মানুষকে মিলির ছবি দেখে জিজ্ঞাসা করছে তারা ছবিতে থাকা মেয়েটিকে দেখছে কিনা। তখন একটা ছোট বাচ্চা মেয়ে ললিপপ চুষতে চুষতে বলল, এই আপাকে তো আমি দেখছি। বাচ্চাটির কথায় কেউ পাত্তা না দিল। আদ্র বাচ্চাটিকেই বলল। কোথায় দেখেছিলে মামনি? বাচ্চাটি আদো আদো সরে বলল, অনেকগুলো আঙ্কেল আপের থেকে ধরে নিয়ে যাচ্ছে। বলে বাচ্চাটি আবার নিজের ললিপপ চোষায় ব্যস্ত হয়ে পড়ল। বাচ্চা মেয়েটির কথাগুলো শোনার সাথে সাথে আদ্র আবরারকে বলল, ভাইয়া তুমি ওদেরকে নিয়ে বাসায় চলে যাও, আমরা মিলিকে নিয়ে আসছি। এই বলেই আরভিন এবং আদ্র আবরারকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে চলে গেল। কিন্তু মেঘ এবং স্নেহা এখন বাড়িতে যাবে না, সাফ সাফ বলে দিল ওরা মিলিকে খুঁজবে। তাই আবরার ওদেরকে নিয়ে রেস্টুরেন্টের আশেপাশে খুঁজতে লাগলো। নির্জন রাস্তায় মিলি নিজের জীবন বাঁচানোর তাগিদে পারফ্রন দৌড়াচ্ছে। মিলি আর দৌড়াতে পারছে না, তবু থামা যাবে না, কারণ পিছনে ওই লোকগুলো মিলিকে এখনো তাড়া করছে। অন্যদিকে আদৌ হন্তদন্ত হয়ে মিলিকে খুঁজে চলেছে। আদৌ মিলিকে খুঁজতে খুঁজতে একটি নির্জন রাস্তায় এসে পড়েছে। হঠাৎ আদ্রর ফোনে কল আসতো। আদ্র কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থেকে কেউ একজন আদ্রকে কিছু একটা বলল। স্যার, ওনার লোকেশন পাওয়া গিয়েছে। আপনি এই মুহূর্তে যেখানে আছেন ওনার লোকেশন ঠিক সেখানেই শো করছে। অপর প্রান্ত থেকে আসা লোকটি কথায় আদ্র কর্ণকুহরে প্রবেশ করতে আদ্র ডেভিল স্মাইল দিল। দৌড়ানোর এক পর্যায়ে মিলি দেখলো একটি লোক ওর থেকে খানিকটা দূরে ওর বিপরীত দিকে ফিরে ফোনে কথা বলছে। মিলির ভয় চোটে কিছু বুঝে উঠতে না পেরে লোকটিকে পিছন থেকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে কান্না করে দিল এবং বলল, আমাকে বাঁচান প্লিজ, ওই লোকগুলো আমাকে মেরে ফেলবে। আদৌ ফোনে কথা বলছে ঠিক সেই মুহূর্তে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আদৌর হাতে থাকা ফোনটা মেয়েটি জড়িয়ে ধরায় নিচে পড়ে গেল। মেয়েটি হাঁপাচ্ছে আর কান্না করছে। মেয়েটির ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আদৌ শুনতে পাচ্ছে। মেয়েটি ভয় এবং কান্নার কারণে কিছু বলতে পারছে না, তবু অতি কষ্টে মেয়েটির কান্না ভেজা কণ্ঠেই বলল, আমাকে বাঁচান প্লিজ, ওই লোকগুলো আমাকে মেরে ফেলবে। আদৌ পিছনের দিকে ফিরতেই মিলিকে দেখলো তাকে জড়িয়ে ধরে আছে। আদৌ খেয়াল করলো ওদের থেকে একটু দূরে 15-20 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে হকি স্টিক। তাদের বস আদৌকে উদ্দেশ্য করেই বলল, মায়াডা আমাগরে দিয়া দে, আমরা তোরে ছাইড়া দিমু। আদৌ যেন লোকটির কথা শুনে মজা পেল, নিজের ঘাড় চারিদিকে ঘোরালো। তখনই ঘাড়ের রগগুলো টুস টুস করে ফুটে গেল। আদৌ ডেভিল হাসি দিয়ে বলল, দেখা যাক কে কাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে একটি লোক হকি স্টিক দিয়ে আদ্রকে মারতে নিলে আদ্র লোকটির হাত থেকে হকি স্টিক কেড়ে নিল। লোকটির বুক বরাবর একটা লাথি মারল। একজন করে সবে আদ্রকে মারতে আসলো, কিন্তু আদ্রর সাথে পেরে উঠল না। মিলির চোখ দুটি রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল আদ্র মারামারি করার স্টাইল দেখে। মিলি আদ্রর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণের কান্না এবং ভয় যেন উবে গেল। হঠাৎ তাদের মধ্যে একজন লোক নিজের শার্টের পেছন থেকে একটি কুড়াল বের করলো। লোকটির কুড়াল দিয়ে আদ্রকে আঘাত করতে নিলে তখনই আদ্র নিজের হাতে থাকা হকি স্টিক দিয়ে লোকটির হাতে বাড়ি মারল। কুড়ালটি নিচে পড়ে যাওয়ার সময় আদ্র কুড়ালটি ধরে ফেল এবং তৎক্ষণিক লোকটির ঘাড়ে কোপ দিল। সাথে সাথে লোকটির মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ল। লোকটির ঘাড় থেকে চুয়ে চুয়ে রক্ত গলিয়ে বের হচ্ছে। দৃশ্যটি দেখে মিলির ভয় যেন আবার জেগে বসলো। মিলি একটা জোরে চিৎকার দিল। মিলির চিৎকার শুনে একটি লোক প্রচুর রাগ নিয়ে মিলির দিকে তেড়ে আসলো। ওকে আঘাত করতে যাবে তখনই আদর লোকটির সেই হাতে কোপ দিল। সাথে সাথে লোকটির সেই হাত তার শরীর থেকে আলাদা হয়ে গেল। লোকটির কাটা হাত
মিলির পায়ের উপর পড়তেই ও কিছুটা বেঁচে গেল। লোকটির রক্ত মিলির চেহারায় ছিটকে পড়ল। মিলি তার মুখে হাত দিয়ে শীতল তরল রক্ত দেখল। লোকটি তবু মিলির উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ঠিক তখনই আদর লোকটির মাথায় কোপ দিয়ে অন্য পাশে ধাক্কা মারল। লোকটির মাথা থেকে রক্ত আশেপাশে মগজ বেরিয়ে গেল। এসব দেখে মিলির শরীর গুলিয়ে আসলো। অনেকক্ষণ দৌড়ানো এবং ভয়ের কারণে মাথা চক্কর দিয়ে মিলি মাটিতে লুটিয়ে পড়ল। নিজের দলের দুজন লোকের হেরো বিধ্বস্ত মৃত্যু দেখে বাকিরা নিজেদের জীবন পালাতে চাইল, কিন্তু আদ্র দিল না তাদের পালাতে। আজ যেন আদ্রের মাথায় মৃত্যু খেলা চলছে। দুজন নিজেদের জীবন বাঁচাতে পালাতে সক্ষম হয়েছে। বাকি লোকগুলো আদ্র নিজ হাতে নির্দয়ের মতো কুপিয়ে মারল। সামনে লাশের স্তূপ, ভয়াবহ পরিবেশ, নিঃশব্দ চারিপাশ, বাতাসের শ্বাসের শব্দ। আদ্র হঠাৎ হাসতে শুরু করলো। ভয়ঙ্কর শোনালো সেই হাসি। এই নিস্তব্ধ পরিবেশে আদ্র যেন এক পৈশাচিক আনন্দ পেল। নিঃশব্দ পরিবেশে ফোনের রিংটোনের আওয়াজ আসলো। আদ্র দেখলো তার ফোনটা নিচে পড়ে আছে। আদ্র নিজের ফোন তুললো এবং ফোনের ওপাশে থাকা লোকটিকে কিছু বলল। কিছুক্ষণ পর একজন লোক আসলো। যেই গুলোকে আদ্র মেরেছিল সেই লোকগুলোর দেহ থেকে আদ্র নিজ হাতে ডোনেশনমূলক অঙ্গগুলো যেমন চোখ, কিডনি, হৃৎপিণ্ড ইত্যাদি বের করে নিল এবং যে লোকগুলো এসেছে তাদের অঙ্গগুলো দিল হাই পড়ল। লাশগুলো যেন কোনো চিহ্ন না থাকে। এই বলে আদ্র পিছনে ফিরতে দেখলো মিলি মাটিতে পড়ে আছে। মিলিকে দেখে আদ্র বিড়বিড় করে বলল, শালের মেয়ে মানুষ সামান্য রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে, বাকি কারবার দেখলে কি করতো? আদর মিলিকে কোলে তুলে নিল। মিলিকে কোলে তুলতেই মিলি আদর গলায় নিজের দু হাতে ধরে আদর বুকে মুখ গুজে দিল। আদর বুকে মিলি নিজের ঘন ঘন শ্বাস নিচ্ছে। আদর কিছুটা কেঁপে উঠল। মিলির মাথা নিজের বুকের থেকে সরাতে চাইল, কিন্তু মিলি আদ্রকে আরো শক্ত করে ধরে রাখলো। আদর মিলিকে না সরিয়ে যেভাবেই মিলিকে কোলে তুলে হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে মাঝপথে আরফিনের সাথে দেখা হলো। আদরের শরীরের রক্ত দেখে আরফিনের আর কিছু বোঝার বাকি নেই। দুজন দুজনকে দেখে মুচকি হাসি দিল। মিলি টিপ টিপ করে চোখ খুলতে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। মিলির একপাশে স্নেহা দু হাতে মুঠ চেপে বসে আছে, অন্য পাশে আহিয়া মিলির হাত ধরে বসে আছে। সামনে মেয়ে কান্না করছে। মিলির জ্ঞান ফিরেছে বুঝতে পেরে আহিয়া ডক্টরকে ডাকলো। ডক্টররা আর কেউ না, আদ্র। হ্যাঁ, আমাদের আদ্র একজন ডক্টর। আদ্রকে দেখতেই মিলি সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে গেল। মিলি ভয়ে কাঁপতে লাগলো। আদ্র এসে মিলির চেক আপ করলো। মেয়ে কাঁদতে কাঁদতেই বলল, ভাইয়া, মিলির অবস্থা এখন কেমন? আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো? না, এখন ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে, ওর শরীর অনেক দুর্বল। এই বলে আদ্র একটা ইঞ্জেকশন নিল মিলির হাতে পুশ করার জন্য। মিলি আদ্রকে দেখে একটা ঘড়ির মধ্যে ছিল। তখনকার ভয়াবহ স্মৃতিগুলো মাথা নাড়া দিয়েছিল। হঠাৎ মিলির মনে হলো আদ্র একটা ছুরি নিয়ে মিলির দিকে এগিয়ে আসছে। আদ্র মিলির হাতটা ধরতে মিলির ভবন কাঁপানো চিৎকার দিয়ে উঠল। স্নেহা মেয়ে কাহিয়া ধরফড়িয়ে মিলির কাছে আসলো। আদ্র ভুরু কুচকিয়ে মিলির দিকে তাকালো। মিলি দেখলো আদ্রের হাতে ছুরি নয়, বরং ইঞ্জেকশন। এটা দেখে মিলি আবার চিৎকার দিয়ে বলল, না, আমি ইঞ্জেকশন দিব না, আমার খুব ভয় করে। মিলি আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় আদ্র মিলির দুই হাত নিজের হাতে চেপে ধরে সিরিজ পুশ করে দিল। মিলি তখনই এক অনাকাঙ্ক্ষিত কাজ করে বসল। মিলি ভয়ে চোটে আদ্রের ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। কামড়ে আদ্রের কোনো হেলদোল হলো না। আদ্র মিলির হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। স্নেহা মেয়েকে আহিয়া আহম্মকের মতো তাকিয়ে আছে। আহিয়া দেখলো আদ্র চাল শক্ত করে বসে আছে। মিলি দেখলো আদ্রর ঘাড় লাল হয়ে গেছে। আদ্র মিলির দিকে রক্তবরণ চোখ নিয়ে তাকিয়ে আছে। যাওয়ার আগে আদ্র বলে গেল, ওকে আপনারা কিছুক্ষণ পর বাইরে নিয়ে যেতে পারবেন। স্নেহা এবং মেঘ মিলিকে কিছু বলতে যাবে, তখনই আহিয়া বলে উঠল, ক্লোজ দ্য ম্যাটার। মিলিকে নিয়ে বাড়ি যেতে হবে, ওর জামা কাপড় নিয়ে আয়। স্নেহা মিলির জামা কাপড় নিয়ে আসলো এবং বলল, আয় তোকে চেঞ্জ করিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ, বাচ্চা ভেবেছিস আমাকে? আমাকে শুধু ওয়াশরুম পর্যন্ত দিয়ে আয়। স্নেহা এবং মেঘ মিলিকে ধরে ওয়াশরুমে দিয়ে আসতো। আহিয়ার ফোনে কল আসায় ও কেবিনের বাইরে চলে গেল। নার্স এসে বলল মিলিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। তাই স্নেহা এবং মেঘ নার্সের সাথে চলে গেল। মিলির ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের বাইরে আসতো। মিলি বাইরে আসতে দেখলো আদ্র ওর কেবিনে প্রবেশ করলো। আদ্রকে দেখে মিলি ভরকে গেল। হঠাৎ আদ্র মিলির দিকে এগিয়ে আসতে লাগলো। মিলি ভুরু কুঁচকে আদ্রকে বলল, আপনি
আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমার কাছে আসবেন না। আমি কিন্তু চিৎকার করব। আদ্র ভাবলেশীনভাবে মিলির দিকে এগিয়ে আসতে আসতে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, চিৎকার চিৎকার করা ছাড়া আপনি আর পারেন বাকি? চিৎকার করুন, আপনার সর্বশক্তি দিয়ে চিৎকার করুন। ভয় লাগছে আমাকে দেখে। আপনার গলা দিয়ে তো কোনো শব্দই বের হচ্ছে না। মিলি চিৎকার করতে চেয়েও পাচ্ছে না। কোন এক অদ্ভুত শক্তি মিলিকে আটকাচ্ছে। আদ্র এক পা করে মিলির দিকে এগোচ্ছে আর মিলি এক পা করে পিছোচ্ছে। মিলি পিছোতে পিছোতে একদম দেওয়ালের সাথে মিশে গেল। আদ্র একদম মিলির কাছে চলে আসলো। মিলি পালিয়ে যেতে চাইলে আদ্র মিলির দুপাশে হাত রেখে হাসি হয়ে যে বলল, ইফ আই গিভ ইউ দ্য সেম বাইট ইউ গেভ মি। আদ্র হাসি ভয়ে যে মিলিকে বলল। আদ্র মিলির অনেকটার কাছে থাকায় মিলি অস্বস্তি বোধ হচ্ছে। ওদের মাঝখানে মাত্র 1 সেন্টিমিটার দূরত্ব। আদ্র সেই 1 সেন্টিমিটার দূরত্বটাও ঘুষিয়ে দিল। আদ্র মিলির কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদ্র শ্বাস প্রশ্বাসের শব্দে মিলি ভয়ে ছিটিয়ে গেল। মিলির শ্বাস সঞ্চয় করে আদ্রের বুকে হাত রেখে ওকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। এতে আদ্রের কোনো হেলদোল হলো না। আদ্র মিলির হাতটা দেওয়ালের সাথে চেপে ধরল। আদ্র ধীরে ধীরে নিজের মুখ মিলির দিকে বাড়াচ্ছে। মিলির নিঃশ্বাস ভারী হয়ে এলো। মিলির কানে আদ্র নিজের অষ্টদয় আলতোভাবে স্পর্শ করলো। মিলি কেঁপে উঠল। মিলি রেগে গিয়ে কিছু বলতে গিয়ে হঠাৎ আহ করে উঠল। আদ্র ততক্ষণে মিলির ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিয়েছে। মিলি ব্যথায় কুকুরে উঠে নিজের চোখ খিচে বন্ধ করে ফেলল। দরজা খোলার আওয়াজ পেতে আদর সরে আসলো মিলি থেকে। স্নেহা এবং আহিয়া কেবিনে প্রবেশ করলো। মিলি তখনও দেয়ালে ভর দিয়ে কাঁপছিল আর আদর ভাবলেশীনভাবে অন্যদিকে দাঁড়িয়ে রিপোর্ট দেখছে, যেন এতক্ষণ কিছুই হয়নি। মিলি কাঁপছে দেখে স্নেহা মিলিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? তুই কাঁপছিস কেন এইভাবে? মিলি নিজের কপালের ঘাম মুছে হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। স্নেহা ও আহিয়া ভুরু কুঁচকে মিলির যাওয়ার দিকে চেয়ে রইল। আহিয়া বলল, ভাইয়া কি হয়েছে বলো তো? মিলি এভাবে চলে গেল কেন? আই ডোন্ট নো, হয়তো ওকে জোর করে ইঞ্জেকশন দিয়েছে তাই। বাই দ্য ওয়ে, ওর শরীর অনেক দুর্বল, ওকে খাবার খাইয়ে দিস। স্নেহা আর আহিয়া ব্যাপারটা তেমন ঘাটালো না। আহিয়া মিলির জন্য খাবার আনতে গেল আর স্নেহা মিলিকে খুঁজতে গেল। অন্যদিকে ম্যাক মিলির ঔষধ নিয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। তখনই দেখলো আবরার ফোনে কার সাথে যেন কথা বলছে। আবরার ফোন রেখে বেঞ্চে বসে পড়ল। আবরার ফোন স্কলে ব্যস্ত। ম্যাক নিজেকে ভালোভাবে দেখে জামা টেনে টুনে পরিপাটি করে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে আবরারের সামনে দিয়ে যাচ্ছে। ম্যাক আবরারের সামনে দিয়ে যাওয়ার সময় বারবার আবরারের দিকে তাকাচ্ছে, কিন্তু আবরার একটিবার ওর দিকে তাকালো না। আবরার মেঘের দিকে তাকাচ্ছে না দেখে মেঘ রেগে কিছু বলতে যাবে তার আগে ফ্লোরে থাকা পানির জন্য স্লিপ কেটে পড়ে গেল। আল্লাহ, বারবার কেন এই বদলোকটার সামনেই আমাকে পড়তে হয়? উফ, আমার কোমরটা গেল রে। আম্মু গো, তোমার আর নাতি নাতির মুখ দেখা হলো না গো। তোমার মেয়ে এখনই অক্কা পেল গো। আবরার মেঘের কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। আবরার মেঘের কথা শুনে ভেবাচেকা খেলো যেন। আবরার গোল গোল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পুনরায় বলল, ইউ বদলোক, আমাকে ওঠাবেন তো নাকি? আবরার মেঘকে উঠানোর জন্য হাত বাড়ালো। তখনই ফ্লোরে থাকা পানিতে আবরার আর স্লিপ কেটে মেঘের উপরে পড়ল। মেঘ ভয়ে চোখ বন্ধ করে নিল। তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার আর মেঘের অষ্টদয় একত্রিত হয়ে গেল। মেঘের চোখ দুটি রসগোলের মতো বড় বড় হয়ে গেল। মেঘ আবরারকে ধাক্কা দিল উপর থেকে ওঠার জন্য। আবরার উঠতে চাপে আবার মেঝেতে স্লিপ কেটে মেঘের উষ্টদয়ে পড়ল। দুবার মেঘ আর আবরারের অনাকাঙ্ক্ষিত চুম্বন হয়ে গেল। এইবার মেঘ নিজেকে সর্বশক্তি দিয়ে আবরারকে ধাক্কা দিয়ে উঠে বসত। মেঘ লজ্জায় নিজের মুখে হাত দিয়ে বসে আছে মেঝেতে মাথা নিচু করে। আবরারও উঠে বসত। চারিদিকে চোখ বোলায়। এই করিডোরে কেউ নেই। আবরার মেঘের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে গম্ভীরভাবে তাকালো। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। আবরার মেঘকে লজ্জায় ছিটিয়ে যেতে দেখে নিজের ঠোঁট কামড়িয়ে মুচকি হাসলো। এটা দেখে মেঘের চেহারায় রক্তিম আভা ছড়ালো। ওদের এই সকল সিনে কাবাব মেয়ে হাড্ডি তথা মিলি দেখে ফেললো। মিলির চোখ যেন কটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। মিলি মনে মনে বলল, কি রে ভাই, কিছুই বুঝলাম না। এরা 3 ভাই দেখি একই রকম বদের হাড্ডি, সবগুলোই একই রকম। মিলি যেই মেঘকে ডাক দিবে তার আগেই
কেউ ওর মুখ ধরে একটু অন্ধকার রুমে নিয়ে গেল। অন্ধকার রুমের চারপাশটি একদম নিস্তব্ধ। অন্ধকার রুমটিতে কিছুই দেখা যাচ্ছে না। মিলির মনে ভয়েরা জেঁকে বসত। মিলি ওর সামনে থাকা লোকটাকে অন্ধকারের জন্য দেখতে পাচ্ছে না। মিলি মুছরামুছি করছে, কিন্তু এক চুল পরিমাণও নড়তে পারছে না। হাসপাতালের একটি নিস্তব্ধ রুমে কেউ মিলির মুখ ধরে নিয়ে আসলো। মিলি অন্ধকার রুমে ভয়ে কাঁপছে। কেউ একজন ওকে শক্ত করে ধরে রেখেছে। মিলি দেখতে পাচ্ছে না কেউ ওকে ধরে আছে। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠলো। মিলি চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুললো তখন দেখলো আদ্র ওর সামনে দাঁড়িয়ে আছে। মিলি আদ্রকে দেখে একটু শান্ত হলো, কিন্তু সাথে সাথে আবরার ভাইয়েরা ডানা বাঁধলো। আদ্রর চোখে এক অদ্ভুত চাহনি। মিলির খুব ভয় হচ্ছে আদ্রর এরূপ অদ্ভুত চাহনি দেখে। আদ্র মিলির আরো একটু কাছে গিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলেন আপনি মিস? মিলি ভয়ে ভয়ে বলল, আ- আমি আমি কখন? আমি তো কিচ্ছু দেখছিলাম না। আমি স্নেহাকে খুঁজছিলাম। আপনার একটা বাজে অভ্যাস কি জানেন মিস? আপনি ভাই আর তার হবু বউয়ের একান্ত সময়ের মাঝে কোথা থেকে যেন চলে আসেন। আদ্র কথা শুনে মিলির ছোট্ট চেহারাটি ভয়ে কুঁচকে গেল। মিলি আদ্রর দিকে তাকিয়ে আছে, বিস্ময় আর ভয়ে মিশ্রিত। আদ্রর প্রতিটি পদক্ষেপে মিলির হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মিলি পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও পা যেন আটকে গেছে। আদ্রর চোখে মুখে এক অদ্ভুত মাদকতা, যা মিলিকে আরো ভীতু করে তুলেছে। মিলির মুখ শুকিয়ে যাচ্ছে, ও কিছু বলতে পারছে না, শুধু আদ্রর দিকে ভীত দৃষ্টিতে চেয়ে আছে, যাদের মধ্যে দূরত্ব কমছে। মিলির ভয়ও বাড়ছে। আদ্রর প্রতি মিলির কোনো প্রকার অনুভূতি নয়, বরং তার প্রতি একটা ভীতি কাজ করছে। আদ্র মিলির আরো কাছে চলে আসলো। মিলির হৃদস্পন্দন যেন আরো বেড়ে গেল। মিলি নিজেকে বাঁচানোর জন্য আদ্রর বুক থেকে হাত রেখে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারলো, কিন্তু আদ্রর শক্তির কাছে সে একেবারেই দুর্বল। আদ্র মিলির হাত ধরে ফেললো। মিলি চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠে যেন রুদ্ধ হয়ে গেল। আদ্র মিলিকে আরো কাছে টেনে নিল। মিলির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আদ্র মিলিকে আরো কাছে টেনে নিয়ে যেতে মিলির সমস্ত শরীর কেঁপে উঠল। মিলি নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু আদ্রর শক্তির কাছে মিলি পরাজিত। হঠাৎ মিলির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। মিলি বুঝতে পারছে না কি হতে চলেছে ওর সাথে। আদ্রর হাত মিলির কোমরে চলে গেল। মিলির শ্বাস বন্ধ হয়ে আছে। মিলি ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর আদ্র কোনো সারা শব্দ না পেয়ে মিলির চোখ খুলে ফেললো, কিন্তু আদ্রকে কোথাও দেখতে পেল না। মিলি মনে মনে বলল, আমার হ্যালুসিনেশন হয়েছিল না কি? কিন্তু আমার ওনাকে নিয়ে কেন হ্যালুসিনেশন হবে? নাকি সত্যি উনি আমাকে... না না, আমি এসব কি ভাবছি? মিলি চারিদিকে খুঁজে দেখলো, কোথাও আদ্রকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু মিলির কানের ভিতর এখনো ভয়ের ছাপ রয়ে গেছে। চারিদিকে তাকে দেখলো ও একা এখানে। মিলি দ্রুত সেই জায়গা থেকে চলে যেতে চাইলো। মিলি রুমটি থেকে বের হতেই হঠাৎ স্নেহা মিলির সামনে এসে পড়ল। মিলি আচমকা স্নেহাকে দেখে ভয় পেয়ে গেল। স্নেহা মিলিকে ভীতু হতে দেখেই বলল, কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে তুই ভূত দেখেছিস। মিলি স্নেহার দিকে তাকিয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। স্নেহা মিলির হাত ধরে বলল, কি হয়েছে বল তো? তোর হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মিলি কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, কিচ্ছু না, এমনি। স্নেহা মিলির দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নেহার মনে হলো মিলি ওর থেকে কিছু লুকাচ্ছে। তুই এখানে কি করছিলিস? এমনি, ভালো লাগছিল না, তাই হাঁটতে আসছিলাম, এই আর কি। স্নেহা মিলির হাত ধরে বলল, আচ্ছা, তোর কেবিনে চল, তোকে খাবার খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যি খুব ভয় পেয়েছিস। মিলি স্নেহার সাথে হাঁটতে লাগলো, কিন্তু ওর মন এখনো সেই রুমে পড়ে আছে। মিলির মনে হচ্ছে আদ্র মিলিকে দেখছে। মিলি ভাবছে, আদ্র কোথায় গেল? আর কেনই বা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল? প্রশ্নগুলো মিলির মাথায় ঘুরপাক খাচ্ছে। স্নেহা মিলিকে ঔষধ খাইয়ে দিল। আহিয়া কেবিনে এসে মিলিকে দেখেই বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে খুঁজে চলেছি। মিলি আহিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু ওর চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। আহিয়া বলল, চল তোরা, আবরার ভাই, আদ্র ভাই আর মেয়ে গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে। আহিয়া স্নেহা আর মিলিকে নিয়ে গাড়ির কাছে গেল। সেখানে আগে থেকে আদ্র আর আবরার দাঁড়িয়ে আছে।
মেঘ লজ্জায় মাথা নিচু করে গাড়ির ব্যাক সিটে বসে আছে। কিছুক্ষণ আগে আবরারের সাথে ওর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মেঘ এখনো স্বাভাবিক হতে পারেনি। আদর আবরার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আদর চোখ মিলির দিকে নিবদ্ধ। মিলি আদরকে দেখে একটু অস্বস্তি বোধ করলো। ওর মনের ভিতর এখনো আদর প্রতি ভয়ের ছাপ রয়ে গেছে। স্নেহা রাহিয়া মিলিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আদর এবং আবরারও গাড়িতে উঠে বসলো। আদর গাড়ি ড্রাইভ করবে, তার চোখ লুকিং গ্লাসে মিলির দিকে নিবদ্ধ। মিলি তো তা দেখে চোখ নামিয়ে নিল। মিলির মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। গাড়ি চলতে শুরু করলো। আবরার লুকিং গ্লাসে মেঘকে দেখছে। মেঘ এখনো লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবরার যেন মেঘকে দেখছে, এটা মিলি দেখে ফেলে। মিলি স্নেহাকে খোঁচা দিয়ে সেটা দেখলো, স্নেহাও দেখলো। তারপর ওরা দুজন মিটিমিটি হাসতে লাগলো। ওদের হাসতে দেখে মেঘও লুকিং গ্লাসে তাকালো। সাথে সাথে আবরার মেঘকে চোখ মারলো। মেঘ লজ্জায় আরো মাথা নিচু করে ফেললো। মিলি আর স্নেহা হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। আবার আহাম্মক বনে গেল। হাজার মনোযোগ ড্রাইভিংয়ে। গাড়ি চলতে থাকলো তার আপন গতিতে। মিলি জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। স্নেহা আর আহিয়া নিজেদের ফোন স্ক্রল করতে ব্যস্ত। মেঘ এখনো লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবরার মেঘের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে মৃদু হাসছে। আদ্র হঠাৎ গাড়ি ব্রেক কষল। আবরার সামনে তাকে দেখলো রাস্তায় জঞ্জট। আদ্র বিরক্ত নিয়ে গাড়ির স্টারিংকে হাত দিয়ে বসে রইল। মিলি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর মনের ভিতরে এখনো আদ্রের প্রতি ভয়ের ছাপ রয়ে গেছে, কিন্তু কেন যেন ওর মনে হচ্ছে আদ্র ওর দিকে তাকিয়ে আছে। মিলি লুকিং গ্লাসে তাকাতেই আদ্র নিজের চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর জঞ্জাট কমে আসতে আদ্র ড্রাইভিং স্টার্ট দিল। মেঘদের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। মেঘ, মিলি, স্নেহা গাড়ি থেকে নেমে গেল। মেঘ লজ্জায় মাথা নুইয়ে আবরারদের উদ্দেশ্যেই বলল, ভিতরে চলুন। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে, বাসার সবাই টেনশন করছে, আজ আসি। মেঘ আবরারদের ভিতরে আসার জন্য আর বেশি জোরাজোরি করলো না। মেঘরা বাড়িতে ঢুকতে আদ্র গাড়ি স্টার্ট করে প্রস্থান করলো সেই স্থান থেকে। আজ অনেক দেরি হয়ে যাওয়ায় মেঘের আম্মু স্নেহার মিলিকে ওদের বাসায় থেকে যেতে বলল। তাই স্নেহার মিলিও থেকে গেল। মেঘ তো মহা খুশি। সময় রাত 2:30। একটি পরিত্যক্ত গুদাম ঘরে দুজন লোককে আধমরা অবস্থায় বেঁধে রাখা হয়েছে। তাদের চোখে ভয় আর অনিশ্চয়তা। তাদেরকে অনেক সময় ধরে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু তারা কিছুই বলছে না। হঠাৎ করে গুদামের দরজা খুলে গেল আর একটা হুড়ি পড়া লোক ঢুকলো। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা। হুড়ি পড়া লোকটা এসে বেঁধে থাকা লোক দুটার সামনে এসে বসলো, পায়ের উপর পা তুললো এবং বলল, চল একটা গেম খেলি। তোদের মধ্যে একজনকে বাঁচতে হলে অন্যজনকে মরতে হবে। আমি তোদেরকে একটা সুযোগ দিচ্ছি, যে আগে কথা বলবে সে বেঁচে যাবে, কিন্তু যদি কেউ কথা না বলে তাহলে দুজনেই মরতে হবে। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছুই বলছে না। হুড়ি পড়া লোকটি তাদের দিকে তাকিয়ে হাসলো। ঠিক আছে, দেখা যাক কে আগে কথা বলে। হুড়ি পড়া লোকটি তার লোকদের ইশারা করতেই তারা দুজনকে মারতে শুরু করলো। দুজনের চিৎকার ছাক্কার তুলছিল সেই নিস্তব্ধ গুদাম ঘরে, কিন্তু কেউ কথা বলছে না। হঠাৎ করে একজন লোকের চোখে এক অদ্ভুত আলো দেখা দিল। সে বলল, আমি বলবো না, আপনি আমাকে মারতে পারবেন না। হুড়ি পড়া লোকটি হাসলো। নিষ্ঠুর শোনালো সেই হাসি। ঠিক আছে, দেখা যাক। হুড়ি পড়া লোকটি তার লোকদের ইশারা করলো। তারা একটা বিশাল পাত্রে গরম তেল নিয়ে আসলো। লোকটিকে ধরে গরম তেলে ফেলে দেওয়া হলো। লোকটির চিৎকারে গুদামঘর কেঁপে উঠলো। অন্যজন ভয়ে কাঁপছে। সে বলল, দয়া করে আমায় ছেড়ে দিন, আমি সব বলবো। হুড়ি পড়া লোকটি হাসলো। আহা, এত তাড়াতাড়ি? ঠিক আছে, বল। লোকটি সব কিছু বলতে শুরু করলো। হুড়ি পড়া লোকটি বলল, ঠিক আছে, তুই বেঁচে গেলি, কিন্তু তোর 7 জনের পরিণতি তো তুই নিজ চোখেই দেখলি। হুড়ি পড়া লোকটি তার লোকদের কিছু ইশারা করতেই তারা লোকটিকে নিয়ে চলে গেল। লোকটির আত্মচিৎকার গুদাম ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। হুড়ি পড়া লোকটি পয়সাসিক হাসতে হাসতেই বলল, এইগুলো পৃথিবীর নিয়ম, যেখানে শক্তিশালীরা দুর্বলদেরকে মারে। আর তুই তুই তো খুবই দুর্বল। এই পৃথিবীতে তোদের মতো দুর্বলদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আগামীকাল মেঘ আর আবরারের এঙ্গেজমেন্টের জন্য আবরারের পরিবার একটি রিসোর্ট বুক করেছে। আগামীকাল যেহেতু এঙ্গেজমেন্ট, তাই মেঘ আর আবরার পরিবার আজকে চলে যাবে রিসোর্টে। স্নেহার মিলেও যাবে তাদের সাথে। মেঘ অনবরত স্নেহাকে ফোন করছে। স্নেহা আসছি বলে ফোন কেটে দিয়েছে।
কিন্তু মেঘের চিন্তা কমছে না। মেঘ বারবার ফোন করেছে কিন্তু স্নেহার মিলির কোনো খোঁজে নেই। মেঘের অস্থিরতা বাড়ছে। মেঘ স্নেহার মিলির কোনো খবর না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না। কিছুক্ষণ পর আবরারদের গাড়ি এলো মেঘদের বাড়িতে। আবরার আহিয়া এলো মেঘদের নিয়ে যেতে। আহিয়া এসে মেঘকে জিজ্ঞাসা করলো, স্নেহার মিলি এখনো আসেনি? ওরা দুজন এখনো আসেনি। ওদেরকে ফোন করতো, কোথায় আছে ওরা? আমি তো স্নেহাকে ফোন করেই যাচ্ছি। ওয়েট, আবার ফোন করে দেখি। দুবার রিং হতে স্নেহা ফোন রিসিভ করলো। হ্যালো স্নেহা, তুই আর মিলি কখন আসবি? এত সময় লাগে আসতে? আরে আমরা তো সেই কখন থেকে বের হয়ে বসে আছি বাড়ি থেকে। তোদের বাড়িতে আসার পথে যে জঙ্গলটা আছে না, ওখানে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। ড্রাইভার গিয়েছে মেকানিক আনতে। কি বলিস, গাড়ি নষ্ট হয়ে গেছে? আচ্ছা, আমি কিছু করার ব্যবস্থা করছি। মেঘ লজ্জাবতী নেই মাথা নত করে আবরারকে ডাক দিয়ে বলল, এই যে শুনছেন, স্নেহাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, ওরা রাস্তায় আটকে গেছে, এখন কি করব? কোথায় আটকে গেছে ওরা? ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে, 2 কিলোমিটারের রাস্তা। মাঝ রাস্তায় ওরা আটকা পড়েছে। ওদের ড্রাইভার মেকানিক আনতে গিয়েছে। ওদেরকে আনতে কে যাবে? ওয়েট, আমি আদ্র অথবা আরবিনকে ফোন করে বলছি, ওরা হয়তো এখনো বের হয়নি বাড়ি থেকে। আবরার আরফিনকে ফোন করলো কিন্তু আরফিন ফোন হচ্ছে না। তাই আবরার আদ্রকে ফোন করলো। 4 বার রিং হতে আদ্র ফোন রিসিভ করলো। ভাই বল। তুই আর আরবিন এখন কোথায়? আরবিন ফোন ধরছে না কেন? আমরা এই তো রাস্তায়। তোরা যাওয়ার পথে স্নেহা আর মিলিকে পিক করে নিস। হোয়াট? কাদের পিক করব? আমরা কি ওদের বাড়ি চিনি নাকি? তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি আর আরভিন তো গাড়িতে নয়, বরং আমাদের বাইকে করে আসছি। আসলে স্নেহাদের গাড়ি নষ্ট হয়ে গেছে মাঝ রাস্তায়, ওরা আটকা পড়েছে। আই থিঙ্ক স্নেহাদের বাড়ি আমাদের রিসোর্টে যাওয়ার পথে। যেহেতু তুই আর আরবিন নিজেদের বাইক করে যাচ্ছিস, যার পথে ওদের পিক করে নিবি। আচ্ছা, সাবধানে আসবি তোরা। এই বলে আবরার সাথে সাথেই ফোন কেটে দিল, আদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে। ড্যাম ইট। আদর আরফিন নিজেদের বাইকের উপর বসে বিয়ার খাচ্ছিল। তখনই আবরার কল দিয়ে উত্তর কথাটি বলল। আদ্র আরফিনের দিকে ফিরেই বলল, ভাই বললো তোকে আর আমাকে যাওয়ার পথে ভাবির বান্ধবীদের পিক করতে। কি করবি এখন? আরফিন বিয়ার ভর্তি বোতলটা দূর অজান্তায় ছুঁড়ে ফেললো। নিজের বাইকে বসতে বসতেই বলল, চল। তারপর আরফিন আর আদ্র নিজেদের বাইক স্টার্ট দিল। অন দ্য আদার সাইড মেঘ স্নেহাদের ফোন করলো। প্রথমবার স্নেহা ফোন রিসিভ করলো। বল। আমি ওনাকে বলেছি। উনি আবার কে? আসলে ওই যে উনি। কোন উনি? কার কথা বলছিস? মিলি দাঁত কেলিয়ে হেসেই বলল, আরে বুঝতে পারছিস না, মেঘের উনি হচ্ছে আবরার ভাইয়া। মেঘের কথা শুনে স্নেহা বলল, ও, আবরার ভাইয়া কি? বল স্নেহা। উনি বলেছেন যে আদ্র আর আরভিন ভাইয়া তোদের নিয়ে আসবে। স্নেহার মুখে একটা বিরক্তিকর ছাপ ফুটে উঠল। মিলি স্নেহার কাঁধে হাত রেখেই বলল, এটা কি হলো? এই 2 বজ্জাত আসছে আমাদের নিতে। কিছুক্ষণ পর আরফিন আর আদ্রর বাইক থামলো মিলিদের থেকে একটু দূরে। স্নেহা আর মিলির মুখটা কালো হয়ে গেল আরফিন আর আদ্রকে দেখে। স্নেহা মিলির দিকে তাকিয়ে বলল, আমি যাব না। কি করব এখন? ওনারা তো চলে এসেছে। আদর আরফিন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। স্নেহা আর মিলি দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি করা উচিত এখন। আদর স্নেহা আর মিলির সামনে এসে দাঁড়ালো। আদর চোখে একটা বিরক্তিকর ছাপ স্পষ্ট। আদর বলল, চলুন বাইকে উঠে বসুন। আমরা যাব না আপনাদের সাথে। আদর মুখে একটা রাগের ছাপ ফুটে উঠল। আদর বলল, কেন যাবেন না? ওকে, আপনারা যেহেতু যেতে যাচ্ছেন না, আপনাদের ইচ্ছা। অব্র, চল। চল। আদর আরফিন ঘুরে দাঁড়ালো। স্নেহা আর মিলি স্বস্তির নিঃশ্বাস ফেল। আরফিন আর আদ্র যাওয়ার জন্য অগ্রসর হলো। যেতে যেতে আদ্র স্নেহা আর মিলিকে শুনিয়ে আরফিনকে বলল, 3 দিন আগে তো এখানে 2 লোকের মৃতদেহ পাওয়া গিয়েছে শুনলাম। এই কথা মিলির কর্ণকুহরে পৌঁছালো মাত্রই ভয়ে চোটে ওদেরকে ডাক দিয়ে বলল, ভাইয়া থামুন, আমরা যাব আপনাদের সাথে। আদ্র অন্যদিকে ফিরে মুচকি হেসেই বলল, চলুন তাহলে বাইকে উঠে বসুন। মিলি মাথা নেড়ে সায় জানিয়ে আদ্র বাইকে উঠে বসলো। স্নেহা বুঝতে পারলো ওর আরফিনের বাইকে উঠতে হবে। স্নেহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্নেহা মনে মনে ভাবলো, শেষমেশ আমাকে এই বেয়াদব লোকটার সাথেই তার বাইকে বসতে হবে। সবই কপাল। মিলি আদ্রের বাইকে উঠে বসতো আর
তার থেকে অনেকটা দূরত্ব নিয়ে। হাদ্র বাইক স্টার্ট দিয়ে আরভিনকে চলে যেতে বলল। হাদ্রর বাইক চলে যেতে আরভিন নিজের বাইকে বসে স্নেহাকে ইশারা করলো তার পিছনে বসার জন্য। স্নেহা মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আরমিন স্নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, মিস, উঠে বসুন, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমি যাব না আপনার বাইকে। ওহ, তাহলে আপনার জন্য হেলিকপ্টার আনি নাকি বলেন? তাতে উঠে বসুন। আমার কোনো শখ নেই আপনার মতো ঝগড়টে মেয়েকে আমার বাইকে বসানোর। আরভিনের কথা শুনে স্নেহা তেলে বেগুনে চলে উঠল। স্নেহা আঙ্গুল উঠিয়ে কিছু বলতে যাবে, তখনই আরভিন গম্ভীর স্বরে বলল, আই সে ইট, গেট অন দ্য বাইক, নো ট্রান্সফর্ম, জাস্ট গেট অন। স্নেহা কিছু বলতে গিয়েও হজম করে নিল। স্নেহা আরভিনের বাইকে উঠে বসলো। আরভিনের থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে। স্নেহা এতটাই দূরত্ব বসেছে যে যে কোনো সময় বাইক স্টার্ট করলেই পড়ে যাবে। আরভিনের তাতে কোনো যায় আসে না। আরভিন বাইকটা স্টার্ট দিতে স্নেহার ব্যালেন্স রাখতে না পেরে আরভিনের বলিষ্ঠ পিঠে হুমড়ি খেয়ে পড়ল। আরভিনের মুখ আরো গম্ভীর হয়ে গেল। আরভিন ধমকে সুরে বলল, কি করছেন আপনি? সোজা হয়ে বসুন। স্নেহার কিছু বলার সাহস পেল না, শুধু আরভিনের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে শটান করে সোজা হয়ে বসলো। আরভিন বাইক স্টার্ট করলো। অন্যদিকে মিলি আদ্রর থেকে অনেকটা দূরে বসে আছে বলে বারবার পড়ে যাওয়ার ভয়ে নড়াচড়া করছে, তাই আদ্র বাইক চালাতে অসুবিধা হচ্ছে। আদ্র হঠাৎ বাইক ব্রেক করলো। মিলির সামনে ঝুঁকে পড়েই বলল, কি হলো? আদ্র কিছু বলল না, শুধু রাগে চোখে মিলির দিকে তাকিয়ে রইল। মিলি বুঝতে পারলো যে আদ্র রেগে গেছে। মিলি সোজা হয়ে বসে রইল। এভাবে বসে বসে ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? মিলি আদ্রের কথা শুনে রেগে গিয়ে বলল, কি? আমি ব্যাঙের মতো লাফাচ্ছি? এত বড় কথা! আপনি তো ঠিকমতো বাইকটা চালাতেই পারেন না। যাব না আমি আপনার সাথে। মিলি এই কথা বলে বাইক থেকে নেমে গেল। আদ্র গম্ভীর স্বরে বলল, আপনার ইচ্ছা। বলে আদ্র বাইক স্টার্ট দিয়ে চলে গেল মিলি নাগালের বাইরে। মিলি হা করে চেয়ে রইল আদ্র যাওয়ার পথে। মিলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ মিলি শুনলো দূর থেকে কুকুরের ডাকের আওয়াজ আসছে। মিলি দেখলো অনেক দূরে থেকে দুইটা কুকুর দৌড়ে আসছে মিলির দিকে। মিলি কুকুর দুটোকে দেখে ভয় পেয়ে গেল। মিলি দ্রুত চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু আদ্রর বাইকের কোনো চিহ্নই নেই। মিলি বুঝতে পারলো যে ওকে এখন নিজেই কিছু একটা করতে হবে। মিলি ভয়ের চোটে দৌড়াতে শুরু করলো। মিলি প্রাণপণে দৌড়াচ্ছে কুকুর থেকে বাঁচার জন্য। মিলি পিছনে চেয়ে দেখলো কুকুর দুটো মিলির পিছু ছুটছে। মিলি দৌড়াতে দৌড়াতে হুঁচট খেয়ে পড়ে গেল। মিলি পড়ে গিয়ে ব্যথা পেল। কুকুর দুটো ওর দিকে এগিয়ে আসতে লাগলো। মিলি চোখ বন্ধ করে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা জোরালো আওয়াজ শুনে কুকুর দুটো থমকে গেল। মিলি চোখ খুলে দেখলো সামনে আদ্র দাঁড়িয়ে আছে তার বাইক নিয়ে। আদ্রর কঠোর দৃষ্টি কুকুর দুটোর দিকে। কুকুর দুটো ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে গেল। আদ্র মিলির দিকে ফিরে তাকালো। মিলির এরূপ অবস্থা দেখে আদ্র নিজের হাসি আটকালো কোনো মতে। মিলি আদ্রকে দেখে মাথা নিচু করে বসে রইল। আদ্র মিলির সামনে এসে মিলিকে হাত দিয়ে উঠে দাঁড়ানোর জন্য উঠে দাঁড়ানোর জন্য। মিলি আদ্রের হাত না ধরে নিজে নিজে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে আদ্রের বাইকে উঠে বসলো। আদ্র কিছুক্ষণ মিলির দিকে তাকিয়ে থেকে নিজেও বাইকে উঠে বসলো। বাইক স্টার্ট দিল। মিলি নিঃশব্দে বাইকে উঠে বসলো। অন দ্য আদার সাইড আরভিন বাইক চালাচ্ছে। স্নেহা গাল ফুলিয়ে চুপ করে বসে আছে আরভিনের থেকে একটু দূরত্ব নিয়ে। আরভিনের বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। আরভিন নিজের বাইক থেকে নেমে দাঁড়ালো। স্নেহাও নামলো। আরভিন দেখলো বাইকের তেল শেষ। আরভিন রেগে গিয়ে বাইকে একটা লাথি মারলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শিট শিট শিট। আরভিন হঠাৎ রাগে ফোঁস করতে লাগলো। স্নেহা আরভিনের এরূপ হঠাৎ পরিবর্তন দেখে ভয় পেয়ে গেল। আরভিন কিছুক্ষণ সময় নিয়ে নিজের রাগ সংবরণ করলো। আরভিন নিজের কপালে 2 আঙ্গুল ঠেকালো কিছু চিন্তা করার ভঙ্গিমায়। স্নেহা আরভিনের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। আরভিন অলওয়েজ প্রফেশনাল স্টাইল নিয়ে চলাফেরা করে। আরভিনের পরনে ব্ল্যাক শার্ট ইন করা, তার উপরে ব্ল্যাক স্যুট এবং ব্ল্যাক প্যান্ট। আরভিনের রাগ হচ্ছিল এরূপ অবস্থায় পড়ে। আরভিন নিজের পরনের স্যুটটা খুলে বাইকের উপর ছুঁড়ে মারল। আরভিনের শার্টের উপর কাপড় আস্তে পিষ্টে ভাবে জড়িয়ে ধরে আছে ওর পেশিবহুল হাতে। আরভিনের শার্ট ছিঁড়ে যাওয়ার উপক্রম শক্ত পেশিবহুল হাতের জন্য। স্নেহা কিছু সময় চেয়ে রইল সেখানে। আরভিন নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। 2 বার ট্রাই করার পর আরভিন বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল পিচ ধরা রাস্তায়। স্নেহা হাবার মতো চেয়ে আরভিনের কর্মকাণ্ড দেখল। আপেল খচিত ফোনটি রাস্তার মাঝখানে পড়ে রইল ছিন্ন ভিন্ন অবস্থায়। এ কি, আপনি এভাবে ফোনটা ছুঁড়ে ফেললেন কেন? কি হয়েছে আপনার বাইকের? আরভিন বিরক্ত কণ্ঠেই বলল,
বাইকে তেল শেষ। কি? তাহলে আপনি আপনার ফোনটা ভেঙে ফেললেন কেন? ফোন করে কারো থেকে তো হেল্প চাইতে পারতাম না আমরা। আরভিন গম্ভীর কণ্ঠে রাগে গলায় বলল। নেটওয়ার্কও নেই এখানে। তাই বলে ফোনটা ভেঙে ফেলবেন? আরভিন গম্ভীর স্বরে বলল। আমার ফোন, আমার যা করতে মন চায় তাই করব। স্নেহা আরভিনের কথায় নাক ফুলালো এবং বলল। তো এখন আমরা কি করব? আশেপাশে তো কোনো গাড়ির চিহ্ন পর্যন্ত পাচ্ছি না। এখন আমরা কিভাবে পৌঁছাবো রিসোর্টে? আরভিন ভাবলেশীন কণ্ঠেই বলল। হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, সিম্পল। এই বলে আরভিন হঠাৎ হলো বাইকটা মাঝ রাস্তায় রেখে স্নেহা আরভিনের সুরটা বাইকের উপর থেকে নিজের হাতে নিয়ে আরভিনের পিছনে হাত ছেড়ে বলল। আমাকে রেখে কোথায় যাচ্ছেন আজব? আপনার বাইক এইভাবে মাঝ রাস্তায় ফেলে যাবেন নাকি? যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়? আরভিন একটা রহস্যময় হাসি দিয়ে বলল। বাইকে চিন্তা করার দরকার নেই মিস, বাইকে নিজের জায়গা মতো ঠিকই পৌঁছে যাবে। স্নেহা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরভিন ওর থেকে অনেক দূরে। আরভিনকে দেখে মনে হচ্ছে ওর শরীরের ক্লান্তির রেশ মাত্র নেই। স্নেহা হাঁপাতে হাঁপাতে বলল। আরে শুনুন তো মিস্টার, রিসোর্ট এখান থেকে আরও কত দূর? আরভিন স্নেহার ক্লান্ত মাখা মুখটা আপাদমস্তক পরখ করে গম্ভীর গলায় বলল। এত জলদি ক্লান্ত? এখনো তো অনেক পথ যেতে হবে। হেঁটে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা রাস্তা। স্নেহা ভুবন কাঁপানো চিৎকার করে বলল। কি? A few hours later, আদ্রর বাইক এসে থামলো রিসোর্টের সামনে। মিলি বাইক থেকে নেমে হাঁটা ধরলো। আদ্র মিলিকে ডেকেই বলল। এই যে মিস, শুনুন। মিলি আদ্রের কথায় কোনো পাত্তা দিল না। আদ্র বাইক পার্ক করে মিলির সামনে এসে দাঁড়ালো। মিলি আদ্রকে পাশ কাটিয়ে যেতে চাইলো। আদ্র রাশভারী কণ্ঠে বলল। শুনুন। মিলি মুখ ফুলিয়ে বলল। আমি আপনার কোনো কথাই শুনবো না। এই কথা বলে মিলি চলে যেতে চাইলে আদ্র মিলির বাহু শক্ত করে চেপে ধরে নিজের মুখ বরাবর মিলির মুখ এনে তাতে দাঁত চেপে রাগে সরে বলে। আপনি রাগ করলে আমার কোনো যায় আসে না। আমি আপনাকে আমার সাথে প্রেমের আলাপ করতে ডাকছি না। আপনি ভুল দিকে যাচ্ছেন। রিসোর্ট এই দিকে। মিলি খানিকটা অপরাধ বোধে লজ্জায় পড়ে ইতস্তত বোধ করে মাথা ঘোরাতে চাইল। আমি জানি মিস্টার, আমি তো এমনি আশেপাশে হেঁটে দেখছিলাম। আদর মিলির বাহু ছেড়ে দিয়ে খানিকটা তাচ্ছিল্য হাসি হেসে বলল। ও আচ্ছা। আদরের রূপ তাচ্ছিল্য মার্কা হাসি দেখে মিলি কিছু বলতে যাবে, হঠাৎ মেঘ ডাক দিল। মিলি পাশ ফিরে দেখলো মেঘ আর আহিয়া আসছে ওদের দিকে। তুই এসে পড়েছিস তো? স্নেহা কোথায়? ও আসেনি? ও তো তোর সাথেই ছিল। আসলে স্নেহা আরভিন ভাইয়ার বাইকে করে ওনার সাথে আসছে। ওনারা এসে পড়বে একটু পরেই। ও আচ্ছা, রিসর্টের ভিতরে চল, সবাই ভিতরে। মিলি আলগোসে একবার আদরকে দেখেই বলল। চলো। অন্যদিকে আরভিন আর স্নেহা জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে শর্টকাটের জন্য। স্নেহা হাঁটতে হাঁটতে ক্লান্ত। স্নেহার এখন কান্না করতে মন চাচ্ছে, কিন্তু পাচ্ছে না আরভিনের জন্য। স্নেহা আজ পর্যন্ত কখনো এত হাঁটেনি। আরভিন স্নেহার থেকে অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। স্নেহার চোখে পানি টলমল করছে, কিন্তু ওর কোনোভাবেই চোখের পানি আটকানোর চেষ্টা করছে। স্নেহা আরভিনের সামনে দুর্বল হতে চাচ্ছে না, কিন্তু পা দুটো যেন হাঁটতে হাঁটতে অসর হয়ে আছে। স্নেহা আর একটু এগোতেই হঠাৎ একটি খাদে পড়ে গেল। খাদটির উপর পাতার দ্বার আবৃত ছিল, যার দরুন এখানে যে এত গভীর খাদ আছে তা বোঝার দায় নেই। আরভিন হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলো স্নেহার কোনো সারা শব্দ নেই। আরভিন পিছনে ফিরে দেখলো স্নেহা নেই। আরভিন খানিকটা অবাক হয়ে গেল। আরভিন দ্রুত সেখানে গেল যেখানে স্নেহা ছিল। আরভিন তার গম্ভীর স্বরে স্নেহাকে ডাকলো। মিস ঝগড়ুটে। কিন্তু স্নেহার কোনো সাড়া নেই। আরভিন আরেকবার ডাক দিতে যাবে, এমন সময় স্নেহার কানের আওয়াজ শুনতে পেল। আরভিন আরো একটু এগিয়ে গিয়ে দেখলো স্নেহা খাদে পড়ে গেছে। আরভিন অবাক হয়ে গেল। আরভিন দ্রুত খাদের কাছে গিয়ে দেখলো খাদটা অনেক গভীর। আরভিন গম্ভীর গলায় বলল। আপনি খাদে কিভাবে পড়ে গেলেন? দেখে চলতে পারেন না? স্নেহা কান্নারত অবস্থায় জবাব দিল। আমি ইচ্ছে করে পড়েছি নাকি আজব? আরভিন কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করেই বলল। ঠিক আছেন তো? আমি আমি ঠিক আছি, কিন্তু উঠতে তো পারছি না। আরভিন খাদের আশেপাশে দড়ি অথবা কিছু খুঁজতে লাগলো, যার সাহায্যে সে স্নেহাকে টেনে তুলতে পারে। আরভিন আশেপাশে খুঁজলো, কিন্তু এমন কিছু পেল না যে স্নেহাকে খাদ থেকে উপরে তোলা যাবে। হঠাৎ আরভিন দেখলো একটা বিশাল গাছ। গাছটির চারিদিক জুড়ে একটা বড় দড়ি পেঁচানো। আরভিন আর বিলম্ব না করে মাটিতে পেঁচানো দড়িটিকে খুঁজতে শুরু করলো। দড়িটির পেঁচ খোলা শেষে স্নেহা যেই খাদে পড়েছে, আরভিন সেই খাদে হাঁটা হলো। যাওয়ার পথে একটি গাছের শুকনো কিন্তু ধারালো ডালের সাথে লেগে আরভিনের বাহু
অনেকটাই কেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আরভিন সেই ব্যাপারে তোয়াক্কা করলো না। আরভিন খাটের কাছে গিয়ে দড়িটার অন্য পাশে স্নেহার দিকে ছুঁড়ে মারলো। খাটটা ভালোই গভীর, স্নেহাকেও ঠিক মতো দেখা যাচ্ছিল না। স্নেহা কষ্ট করে বসা থেকে উঠে দাঁড়ালো। আরভিন বিরক্ত কণ্ঠেই বলল। দইটা ধরছে না কেন? স্নেহা আমতা আমতা করেই বলল। আপনার স্যুটটা খুঁজে নিই, একটু অপেক্ষা করুন। আরভিন কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। শুট আসলো কোথা থেকে? আপনি তো আপনার স্যুটটা ভুলে বাইকের উপর রেখে এসেছিলেন, আমি আসার সময় সাথে করে নিয়ে এসেছি। আরভিন থামকানোর স্বরেই বলল। আমি আপনাকে নিয়ে আসতে বলছি, শুট ওখানেই ফেলে দিন, দইটা ধরুন কুইক। স্নেহা কি করবে বুঝে উঠতে পারছে না, তাই আরভিনের শোটা নিজের গায়ে জড়িয়ে দড়িটার অপর পাশে ধরলো। আরভিন বুঝতে পেরে স্নেহাকে দড়ি ধরে টেনে তুলছে। স্নেহা অনেকটার উপরে উঠে আসায় আরভিন স্নেহার এক হাত নিজের বলিষ্ঠ হাতের দ্বারা টেনে ধরে টান দিল। স্নেহার ওজন বেশি না হওয়ায় খুব সহজে আরভিন স্নেহাকে খাট থেকে তুলতে সক্ষম হলো। হাত ধরে টান দেওয়ার ফলে স্নেহা আরভিনের শক্তপোক্ত বুকে হুমড়ি খেয়ে পড়ল। স্নেহার দু হাত আরভিনের শক্তপোক্ত বুকে, আরভিনের দুবাহু স্নেহার দুবাহুতে শক্ত করে ধরা। আরভিনের হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করছে, যা স্নেহা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছে। দুই জোড়া চোখ একে অপরের দিকে নিবদ্ধ, সময় যেন থমকে গেছে। হাত ধরে টান দেওয়ার ফলে স্নেহা আরভিনের শক্তপোক্ত বুকে হুমড়ি খেয়ে পড়ল। স্নেহার দুহাত আরভিনের শক্তপোক্ত বুকে, আরভিনের দুহাত স্নেহার দুবাহুতে শক্ত করে ধরা। আরভিনের হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করছে, যা স্নেহা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছে। দু জোড়া চোখ একে অপরের দিকে নিবদ্ধ, সময় যেন থমকে গেছে। এক অজানা অনুভূতিতে হারিয়ে গিয়েছে দুজন। কিছুক্ষণ পর আরভিন অনুভব করলো ওর পায়ে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। আরভিন ওর পায়ের দিকে তাকাতে দেখলো একটা বিষাক্ত সাপ ওর পা পেঁচিয়ে ধরেছে। আরভিন স্নেহাকে দ্রুত সরিয়ে নিল নিজের থেকে। আরভিন নিজের পা ছাড়া দিল সাপটিকে ফেলার জন্য, কিন্তু এত করে সাপটি আরভিনের পা আরো শক্ত করে পেঁচিয়ে ধরে কামড় দিয়ে দিল। আরভিন রাগে কণ্ঠে বলল। ও শিট। স্নেহা আরভিনের পায়ে সাপটিকে দেখে আটকে উঠে বলল। আল্লাহ, এই সাপ কোথা থেকে আসলো? আপনি এইভাবে পা ঝাড়া দিয়েন না। আরভিন স্নেহার কথায় কোনো পাত্তা না দিয়ে উল্টো আরেকটা বার নিজের পা ছাড়া দিতেই হিংস্র সাপটি আরভিনের পায়ে সেই একই স্থানে আবার কামড় দিল। আরভিন ব্যথায় আবার রাগী কণ্ঠে বলল। শিট ফাকিং। স্নেহা হয়ে চোটে কি করবে বুঝে উঠতে পারছে না। স্নেহা দ্রুত ভাঙ্গা ডাল খুঁজতে লাগলো সাপটিকে সরানোর জন্য। সাপটি আরেকবার সবল দিতে যাবে, আরভিন রাগে সাপটির গলা শক্ত করে চেপে ধরে নিজের পা থেকে ছাড়ালো। আরভিন সাপটিকে দূর অজান্তে ছুঁড়ে ফেলে দিল। স্নেহা ভাঙ্গা ডাল নিয়ে এসেছে সাপটিকে সরানোর জন্য। এসে দেখে আরভিন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, সাপটি নেই আরভিনের পায়ে। স্নেহা হাঁপ ছেড়ে বাঁচত। স্নেহা চিন্তিত হয়ে দ্রুত আরভিনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে বলল। আপনি ঠিক আছেন তো? আরভিন গম্ভীর কিন্তু শান্ত স্বরে বলল। আই অ্যাম অলরাইট, লেটস গো। এই বলে আরভিন এগোতে চাপে হঠাৎ ওর মাথা চক্কর দিয়ে উঠল। আরভিন ধপ করে মাটিতে বসে পড়ল। স্নেহা আটকে উঠল আরভিনের এরূপ অবস্থা দেখে। স্নেহা দ্রুত আরভিনের কাছে গিয়ে চিন্তিত স্বরেই বলল। কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? আমি এখন কি করব? স্নেহা দেখলো আরভিনের বাহু অনেকটাই কাটে গিয়েছে। স্নেহা আটকে উঠে বলল। আপনার বাহুতে অনেকটা কেটেও গিয়েছে। আরভিন স্নেহাকে সান্ত্বনা দিয়ে বলল। আমি ঠিক আছি, জাস্ট এমনিতেই মাথা ঘোরাচ্ছে, দ্যাটস ইট, ওটা কিছু না, ডোন্ট ওয়ারি। স্নেহা কোনো কথা না বলে আরভিনের পাশে গিয়ে বসল। নিজের ওড়না থেকে খানিকটা কাপড় ছেড়ে আরভিনের বাহুর কাটা স্থানে বেঁধে দিল। ডক্টরদের নেই দক্ষ হাতে আরভিনের পা থেকে হট জুতা জোড়া খুলে মোজা জোড়া খুলো। আরভিনের পায়ে সাপের ছবল দেওয়া স্থান থেকে প্যান্টের উপর উঠিয়ে আতঙ্কিত হয়ে গেল। সম্পূর্ণ স্থান কালচে নীল বরং ধারণ করেছে। স্নেহার মাথায় হিজাব বাঁধা ছিল, তাই দ্রুত নিজের পরনের ওড়নাটা খুলে লাল কালচে হয়ে যাওয়া স্থান থেকে গুনে গুনে দুইটা আঙ্গুল উঠিয়ে ওড়নাটা শক্ত করে বেঁধে দিল, যাতে বিষ ছড়াতে না পারে। আরভিনের শরীর ধীরে ধীরে অবশ হয়ে পড়েছে, চোখ দুটো বুঝ হওয়াচ্ছে। আরভিনের এরূপ অবস্থা দেখে স্নেহার অজান্তেই ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্নেহার ডুকরে কেঁদে উঠল এবং বলল। আমি এখন কি করব? কিভাবে আপনাকে বাঁচাবো? আমি যে নিরুপায়। আরভিন স্নেহাকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল। স্নেহাকে সান্ত্বনা দেওয়ার জন্য খুব কষ্টে নিজের গলা দিয়ে আওয়াজ বের করে বলল। আপনি কান্না করছেন কেন? স্নেহা কাঁদতে কাঁদতেই বলল। আপনার এইরূপ অবস্থা আমার ভালো লাগছে না।
আপনার কিছু হয়ে গেলে আমি কি করব, কোথায় যাব? আমি তো এখানকার কিছুই চিনি না। এই বলে স্নেহা কণ্ঠস্বর কাঁদতে লাগলো। আরফিন নিজের হাতটা উঠাতে চাইলো কিন্তু পারলো না। ওর সম্পূর্ণ শরীর আসর হয়ে আসছে। স্নেহা বুঝতে পারে আরফিনের হাতটা ধরলো এবং বলল, বলুন কি বলবেন? আরফিন নিজের হাতটা অতি কষ্টে স্নেহার মাথায় রেখে শান্তন স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি চিন্তা করবেন না। আমি যদি নাও থাকি, আপনাকে আর্থার ঠিক উদ্ধার করবে। আমি জানি ও এতক্ষণে আমাদের খুঁজতে বের হয়েছে। ব্যাস, আরভিন আর কিছু বলতে পারল না। নিজের সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল স্নেহার উপর। স্নেহা আরভিনকে শক্ত করে ধরল। স্নেহা আরভিনের গালে নিজের হাত স্পর্শ করে ডাকার চেষ্টা করলো। উঠুন, নিজের চোখ খুলুন প্লিজ। চোখ বন্ধ করা যাবে না, প্লিজ জেগে থাকার ট্রাই করুন। আরভিন কিছু বলছে না, শুধু ঘন ঘন শ্বাস নিচ্ছে। আরভিনের দিক থেকে আর কোনো সাড়ার শব্দ আসলো না। স্নেহা উচ্চস্বর চিৎকার করে ডাকলো কারো থেকে সাহায্য চাওয়ার জন্য। কেউ আছেন এখানে? আমাদের সাহায্য করুন প্লিজ। কারো থেকে সাহায্য চাওয়ার চাই, কিন্তু কারো সাড়া আসলো না। স্নেহা আরেকবার ডাকতে যাবে, ঠিক তখনই দূরে পাতা খসখস করে আওয়াজ শোনো। অনেকগুলো মানুষের পদধ্বনির শব্দ আসছে, যেন অনেক মানুষ এইদিকে আসছে। পদধ্বনির শব্দ অনেক নিকটে আসতে স্নেহার বুক সাহস সঞ্চয় করে তাদের উদ্দেশ্যে হাঁক চালো। কেউ আছেন? প্লিজ আমাদের সাহায্য করুন। স্নেহা বলতে দেরি, কিন্তু তাদের আসতে দেরি হয়নি। স্নেহা দেখলো অনেকগুলো লোক, প্রায় 20-25 জন লোক, পরনে তাদের ফুল ব্ল্যাক আউটফিট। তাদের সামনে একজন লোক, দেখতে বিদেশিদের মতো, দানবীয় শরীর। তাদের দেখে স্নেহা খানিকটা ভয় পেয়ে গেল। স্নেহা কিছু বলতে যাবে, তার আগেই বিদেশি লোকটা আরভিনকে দেখে স্যার বলে চিৎকার করে এগিয়ে মাটিতে বসে পড়ল। লোকটি চিন্তিত হয়ে স্নেহাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে স্যার? আসলে ওনার পায়ে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। লোকটির চোখ বিস্মিত হয়ে গেল। লোকটি তার গার্ডদের ইশারা করতে তারা কাউকে ফোন দিয়ে এদিকে আসতে বলেন। সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স দ্রুত আসতো ওখানে। গার্ডস আরভিনকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে শোয়ালো। ডক্টর দ্রুত অ্যাম্বুলেন্সে আরভিনের চিকিৎসা শুরু করলো। স্নেহা অবাক হয়ে শুধু দেখলো। এ ফিউ মোমেন্টস লেটার আরভিন ধীরে ধীরে নিজের চোখ খুলো। মাথাটা ঝিম ধরে আছে। আরভিন শোয়া থেকে উঠতে চাইলে হঠাৎ হাতে কিছু একটা টান অনুভব করলো। দেখলো হাতে কেনারা লাগানো। আরভিন চারিদিকে মাথা ঘুরিয়ে বুঝলো অ্যাম্বুলেন্সে। আরভিনের ধীরে ধীরে সবকিছু মনে আসতে লাগলো। স্নেহার কথা মাথা আসতে আরভিন তৎক্ষণাৎ পাশে ফিরল। দেখলো স্নেহার চোখ বন্ধ করে বসে আছে। স্নেহার গায়ে আরভিনের সুর চড়ানো। আরভিন স্নেহার দিকে অপলক চেয়ে রইল। সে চাহনিতে ছিল না কোনো হিংস্রতা, না ছিল বিরক্তি, এবং না ছিল কোনো রাগ। সে চাহনিতে ছিল কেবল এক আকাশ পরিমাণ মায়া। আরভিন ঘুমন্ত স্নেহার মুখপানে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। স্নেহার পরনে কালো রঙের জর্জেটের 3 পিস। স্নেহার নিজের 2 হাতে বুকের উপর ভাঁজ করে মাথাটা পিছনের দিকে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। স্নেহার চেহারায় কোনো মেকআপ ছোঁয়া নেই। কান্না করেছিল তা গালের শুকিয়ে ছাপ স্পষ্ট। আরভিন নিষ্পলক স্নেহার চেহারার দিকে চেয়ে আছে। হঠাৎ ডক্টর প্রবেশ করলো অ্যাম্বুলেন্সে আরভিনকে দেখতে। ডক্টর এসে আরভিনকে উদ্দেশ্য করেই বলল, এখন আপনার কেমন ফিল হচ্ছে? আরভিন ডক্টরকে ইশারা করলো চুপ থাকতে, যাতে স্নেহার ঘুম না ভাঙে। কিন্তু স্নেহার ঘুম তৎক্ষণাৎ ভেঙে গেল। স্নেহা নিজে চোখ খুললো এবং ডক্টরকে দেখে নিজের কাপড় পরিপাটি করে সোজা হয়ে বসলো। আরভিন বলল, আই এম ফিলিং গুড, নাও ইউ ক্যান লিভ। ডক্টর সাথে সাথেই উত্তর স্থানটি ত্যাগ করলো। অ্যাম্বুলেন্স জুড়ে সম্পূর্ণ নিস্তব্ধতা। কেউ কোনো কথা বলছে না। নিস্তব্ধতা ভেঙে স্নেহা ইতস্তত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছে। স্নেহা আরো কিছু বলতে যাবে, তখনই অ্যাম্বুলেন্স প্রবেশ করলো। সেই ভিনদেশি লোকটি প্রবেশ করতে আরভিনের উদ্দেশ্যে বলল, স্যার, আপনার কিছু প্রয়োজন? আমার আর মিস স্নেহার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। জি স্যার। বলে ভিনদেশি লোকটি অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে গেল। স্নেহার মাথা নিচু করে চুপটি করে বসে আছে দেখে আরভিন স্নেহাকে জিজ্ঞাসা করলো, মিস, আপনার আর কিছু প্রয়োজন? স্নেহা মাথা উঁচু করে আরভিনের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হলো। স্নেহা নরম সুরে বলল, জি না, আমার আর কিছুর প্রয়োজন নেই। আমরা রিসোর্টে কখন যাব? আরভিন স্নেহার দিকে অপলক ভাবে চেয়ে গম্ভীর স্বরে উত্তর দিল, জামা কাপড় চেঞ্জ করে বেরোবো, বাট ওখানে গিয়ে কাউকে কিছু বলবেন না। স্নেহা আহাম্মকের মতো চেয়ে বলল, কেন? আঙ্কেল আন্টিকে বললে তো আন্টি আপনাকে ভালোভাবে যত্ন করে একদম সুস্থ করে দিবেন। আরভিন রাগী কণ্ঠে বলল, লিসেন্স, আই ডোন্ট নিড এনিওয়ান,
যা বলেছি মনে রাখবেন, কাউকে কিছু বলার দরকার নেই। স্নেহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর ভিনদেশি লোকটি হাতে করে 3টি শপিং ব্যাগ নিয়ে আসলো। আরভিন নিজের কাপড়ের ব্যাগ নিয়ে স্নেহার দিকে এগিয়ে দিল। আরভিন জামা কাপড় চেঞ্জ করবে, তাই স্নেহা অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে আসলো ভিনদেশি লোকটার সাথে। আরভিন জামা কাপড় চেঞ্জ করে অ্যাম্বুলেন্স থেকে বের হতে স্নেহা প্রবেশ করতে চাইল। আরভিন স্নেহাকে উদ্দেশ্য করেই বলে উঠল। স্টপ রাইট দেয়ার। স্নেহা আরভিনের দিকে চেয়ে রইল অবাক হয়ে। আরভিন ভিনদেশি লোকটাকেই বলল। আর্থার, অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ জায়গাটা খালি কর, 5 মিনিট, কুইক। স্নেহা বুঝতে পারলো এই ভিনদেশি লোকটার নামই আর্থার। জি স্যার। আর্থার সবাইকে নিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করতে তৎক্ষণাৎ আরভিন স্নেহাকে বলল। নাও ইউ ক্যান গো। স্নেহার সাথে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর স্নেহা জামা কাপড় চেঞ্জ করে বের হলো অ্যাম্বুলেন্স থেকে। আরভিন স্নেহাকে বলল। চলুন। স্নেহা আরভিনের পিছনে পিছনে হাঁটতে লাগলো। জঙ্গল থেকে ওরা মেন রাস্তায় বের হতে দেখলো একটি কালো রঙের মার্সিডিজ কার, যার পাশে আর্থার দাঁড়িয়ে আছে। আর্থার গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দিল আরভিনের জন্য। আরভিন ফ্রন্ট সিটে বসলো। আর্থার স্নেহার জন্য ব্যাক সিটের দরজাটা খুললো। স্নেহা নিঃশব্দে বসে পড়লো ব্যাক সিটে। আর্থার গিয়ে বসলো ড্রাইভিং সিটে। তারপর গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে রিসোর্টে মেঘ আর আহিয়া মেঘের জন্য বরাদ্দকৃত রুমে বসে স্নেহার ফোনে কল করে যাচ্ছে, কিন্তু স্নেহার ফোন বন্ধ বলছে। সন্ধ্যা হতে চললো, স্নেহার কোনো খবর নেই। মেঘের চিন্তার শেষ নেই। আহিয়া অনেকবার আরভিনকে কল করেছে, কিন্তু আরভিনের ফোনও সুইচ অফ। এখনো পর্যন্ত তারা আসলো না। মিলি সেই কখন বলল তারা এসে পড়বে, এখনো পর্যন্ত আসলো না। আরে মিলি বা কোথায় গেল? মিলি এমনি রিসোর্টের চারিপাশ হেঁটে দেখছে। তুই বস, আমি আবরার ভাইয়া অথবা আদ্র ভাইয়াকে বলে দেখি কিছু করা যায় কিনা। মেঘ মাথা নেড়ে আহিয়ার কথায় সম্মতি জানালো। আহিয়া রুম থেকে বের হতেই আদ্রর সাথে দেখা হলো। আরভিন আর আদ্র দুজন বদমেজাজি। আহিয়া কখনো ওদের দুজনের সাথে ফাজলামো করে না। আহিয়া ওদের 3 ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন। ওদের 3 ভাইয়ের মধ্যে আবরারের সাথে আহিয়ার বেশি ভাব। আবরার আহিয়াকে অনেক আদর করে। আহিয়ার সবকিছু শেয়ার করে আবরারের সাথে। আরভিন আহিয়ার বড় ভাই, কিন্তু আরভিন বেশিরভাগ সময় দেশের বাইরে থাকায় আহিয়াকে তেমন সময় দিতে পারে না। গল্প পড়তে থাকুন, ধীরে ধীরে সব জানতে পারবেন। আদ্র আহিয়াকে দেখে দাঁড়িয়ে গেল। আহিয়া চিন্তিত মুখ দেখে আদ্র কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল। আইয়া, কি হয়েছে? আহিয়া আমতা আমতা করে বলল। আসলে ভাইয়া, এখনো পর্যন্ত আরভিন ভাইয়া আর স্নেহা আসেনি। স্নেহার ভাইয়ের দুজনেরই ফোন সুইচ অফ বলছে। টেনশন করার কিছু নেই, আরভিন আছে তো ওর সাথে। আমি দেখছি, তুই রুমে যা। আহিয়া মাথা নেড়ে সাই জানিয়ে মেঘের রুমে চলে গেল। আদ্র আরভিনকে কল করলো, কিন্তু আরভিনের ফোন সুইচ অফ বলছে। আদ্রের কপালে চিন্তার ছাপ উঠে উঠল। আদ্র কাউকে ফোন করলো। ফোনে কথা বলতে বলতে করিডোর দিয়ে হাঁটছে। হঠাৎ আদ্রর চোখ আটকে যায় এক কেশবতী মায়াবিনীর দিকে। আদ্র কিছুক্ষণের জন্য থমকে গেল। রিসোর্টটি মূলত 4 তলা বিশিষ্ট। ছোটদের জন্য 3 তলা বরাদ্দ করা হয়েছে। রিসোর্টের খোলা বারান্দায় রেলিংয়ের নিচের 2 হাত ঠেকিয়ে খোলা চোখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রকৃত সৌন্দর্যের স্বাদ নিচ্ছে মিলি। মিলি প্রকৃত সৌন্দর্যের মাঝে এক নতুন অনুভূতির সাথে পরিচিত হতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এতে ওর যেন কোনো হেলদোলে নেই। মিলির চুলগুলো বাতাসে উড়ছে, আর মাঝে মাঝে ওর চেহারায় এসে আশ্রয় খাচ্ছে। আদ্র হৃদস্পন্দন দ্রুত গতিতে চলাফেরা করতে লাগলো। আদ্র এক পা করে এগিয়ে গেল মিলির কাছে। মিলি পিছনে এসে দাঁড়িয়ে ওর চুলের নাক ডুবিয়ে নিঃশ্বাস নিল কিছু সময়। মিলির হঠাৎ মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে। মিলি তৎক্ষণাৎ নিজের চোখ খুলল। মিলির কাছে মনে হচ্ছে পিছনে থাকা লোকটি ওর খুব ভালো করে চেনা। মিলির মনের ভয় জেগে বসল। মিলি ডান দিকে সরতে চাইল। আদ্র ওর ডান দিকেই নিজের এক হাত রেলিংয়ে ঠেকালো। মিলি বাম দিকে সরতেই নিলেই আদ্র সেই একই কাজ করলো। মিলি আদ্র 2 হাতের মাঝেই বন্দি। মিলির মনে সেই দিনকার সব চিত্র ভেসে উঠতে লাগলো। মিলি ভয়ে কাঁপতে লাগলো। আদ্র তা ভালোভাবেই টের পাচ্ছে। মিলির ভয়ে আরো খানিকটা বাড়ানোর জন্য আদ্র নিজের থুতনিটা মিলির ঘাড়ে আলতো করে রাখলো। মিলি কেঁপে উঠলো। আদ্র মিলিকে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করাইলো। মিলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পালানোর কোনো পথ নেই। আদ্র 2 হাত এখনো মিলির দুপাশে রেলিংয়ে ঠেকানো। দুজনের মধ্যে নীরবতায় কেউ কোনো কথা বলছে না। আদ্র মিলির দিকে খড় লাগা নজরে চেয়ে আছে। মিলি তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছে। আদ্র মিলির দিকে আর একটু এগিয়ে যেতেই মিলি পিঠ রেলিংয়ের সাথে ঠেকে গেল। মিলি আদ্রের বুকে এক হাত দিয়ে নিজের মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠেই বলল। আপনি আমার কাছে আসছেন কেন?
সরুন আমার থেকে। আদ্র কোনো কথা বলল না। আদ্র নিজের মুখ মিলির দিকে এগিয়ে নিতে লাগলো। মিলি ভয়ে ছিটিয়ে গেল। মিলি কি করে বুঝে উঠতে পারছে না। না পেরে নিজের সর্বশক্তি দিয়ে আদ্রকে ধাক্কা মারল। আদ্র এক পা পিছিয়ে যেতেই মিলি ভদুর। আদ্র মিলি যাওয়ার দিকে চেয়ে মুচকি হাসলো। রিসোর্টের মূল প্রবেশদ্বারে দিয়ে ভিতরে প্রবেশ করলো একটি কালো রঙের মার্সিডিজ। আর্থের গাড়ি থেকে বের হয়ে আরভিনের জন্য গাড়ির দরজা খুলে দিল। আরভিন গাড়ি থেকে বের হলো। ব্যাক সিট থেকে স্নেহা বের হয়ে দাঁড়াতেই কিছু একটার সাথে ওর পা পিছিয়ে পড়ে যেতে নেই। তখনই আরভিন স্নেহার এক হাত ধরে ফেলো। স্নেহার এক হাত ধরে ওকে টান দেয় পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। হাত টান দেওয়ায় ফলে স্নেহা আরভিনের বুকে এসে পড়ে। আরভিনের হাত স্নেহার কোমরে। আরভিন আর স্নেহা একে অপরের চোখের দিকে চেয়ে আছে। আরভিন নিজের কণ্ঠে খাদে নামিয়ে স্নেহার কানের কাছে মুখ নিয়ে শান্ত স্বরে বলে, নিজের প্রতি আপনার একটুও কন্ট্রোল নেই মিস। স্নেহা কেঁপে উঠল। আরভিন আবারও বলল, ঝগড়া করার সময় মুখ ভালো চলে, সো নিজের চোখটাও কাজে লাগান। স্নেহা আরভিনের কথা শুনে নাক ছিটকে তুলে ওর থেকে নিজেকে সরিয়ে নিল। স্নেহা নাক ফুলিয়ে রাগে সরিয়ে বলল, আপনি একটু অসভ্য লোক। আপনার সাথে ভালো ব্যবহার করাটাই আমার ভুল হয়েছে। আরভিন স্নেহার কথা শুনে ওর দিকে অদ্ভুতভাবে তাকালো। আরভিনের ঠোঁটে দুষ্ট হাসি। আরভিন কণ্ঠ খাদে নামিয়ে স্নেহার দিকে এগোতে এগোতে বলল, ওহ রিয়েলি? আমি অসভ্য লোক? এখন পর্যন্ত তো কোনো অসভ্যতমাও করলাম না, বাট যেহেতু অপবাদ দিয়ে ফেলেছেন এখন করব। স্নেহা আরভিনের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। আরভিন এগোতে এগোতে স্নেহার অনেকটা কাছে চলে এসেছে। স্নেহার হাত টাচ করতে যাবে, স্নেহার ভয়ে চোটে দৌড় দিল। আরভিন স্নেহার দৌড়ানোর দিকে চেয়ে আছে। স্নেহা রিসোর্টের দরজার সামনে গিয়ে আরভিনের দিকে ফিরে তাকালো। আরভিনকে দেখে এক চোখ বন্ধ করে জিহ্বা বের করে ভেংচি কেটে ভিতরে চলে গেল। আরভিন নিষ্পলক চেয়ে রইল স্নেহা যাওয়ার দিকে। স্যার আপনি এভাবে কি দেখছেন? আরভিন স্নেহা চলে যাওয়ার পথে চোখ স্থির করে রেখে গম্ভীর কিন্তু শান্ত স্বরে নিজের অজান্তেই বলে ফেলল, তার চোখের গভীরে আমার ধ্বংস অনিবার্য। তার অক্ষি যুগলে প্রতিটা পলক আমার ধ্বংসের সূচনা লিখেছে। আমার এত বছরের তৈরি সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে। অর্থাৎ এই অনুভূতির নাম কি? ভালোবাসা নাকি প্রাণঘাতী আসক্তি যা আমাকে ধ্বংসের অতলে নামাবে? আরভিনের কথা শুনে আর্থার অক্ষিযুগল অক্ষিকটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। আর্থার কিছুক্ষণ চমকানো নজরে চেয়ে রইল আরভিনের দিকে। আর্থার চমকানো গলায় বলল, আপনি কি মিস নেহার কথা বলছেন? আপনি কি মিস নেহার প্রেমে পড়েছেন? আরভিন কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, শাট আপ ইডিয়ট। আর্থার মাথা নিচু করে মুচকি হাসল। আরভিন গম্ভীর স্বরে বলল, আমার এই মেয়ের সব বায়োডাটা চাই 1 ঘন্টার মধ্যে। জি স্যার। আর্থার বলল। আরভিন রিসোর্টের দিকে হাঁটা ধরতে আর্থার আরভিনের পিছন পিছন হাঁটাতে হলো। অপরদিকে স্নেহা আরভিনকে ভেংচি কেটে দৌড়ানোর সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। স্নেহা একা পড়ে যায়নি, ওর সাথে কেজন ধাক্কা খেয়ে সেও পড়ে গেছে। দুজন দুই প্রান্তে গিয়ে পড়ে নিজেদের হাতে কচলাচ্ছে ব্যথায়। স্নেহার সামনে তাকাতেই বলল, মিলি। স্নেহা উঠে দাঁড়ালো। স্নেহা মিলির কাছে গিয়ে নিজের এক হাত দিল কে উঠে দাঁড়ানোর জন্য। মিলি স্নেহার হাত ধরে উঠে দাঁড়ালো। তোরা কখন আসলি? এত সময় লাগলো কেন আসতে? কোথায় ছিলি তোরা? আমাদের স্নেহা মিলিকে থামিয়ে দিয়ে বলল, এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো গাদি? মিলি স্নেহাকে জড়িয়ে ধরে বলল, জানিস আমি কত টেনশনে ছিলাম, তুই আসছিলি না দেখে। এত সময় লাগলো কেন তোদের আসতে শুনি? স্নেহা আমতা আমতা করে বলল, আসলে আরবিন ভাইয়ার বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তার উপরে ওখানে নেটওয়ার্কও ছিল না, তাই আসতে এত সময় লেগেছে। ও আচ্ছা। জানিস বড় আম্মু বলল আমাদের জন্য নাকি সারপ্রাইজ আছে। স্নেহা কপাল কুঁচকে বলল, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ আবার? তোর আবার বিয়ে ঠিক করলো নাকি? এই বলে স্নেহা হাসতে লাগলো। মিলি স্নেহার পিঠে চাপড় মেরে বলল, ফালতু কথা একদম বলবি না। কিসের বিয়ে? হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আরে বোকা, মজা করছিলাম। কই আম্মু আমাকে তো বললো না। বড় আম্মু তোকে বলবে কিভাবে? তোর ফোন তো সুইচ অফ ছিল। ও তাও ঠিক। কি সারপ্রাইজ আছে আমাদের জন্য? এখন তো আমার মাথা থেকে এই সারপ্রাইজের ঘটনাটা তো বেরিয়ে হবে না। উফ, যন্ত্রণা। মিলি যেন পৈশাচিক আনন্দ পেল। মিলি হেসেই বলল, আমার মাথায়ও সেই কখন থেকে এই সেম ঘটনা চলছে।
ভাবছিলাম সারপ্রাইজের কথা, যন্ত্রণায় ভুগছিলাম সারপ্রাইজের কথা ভাবতে ভাবতে। এখন তোকে বলে শান্তি লাগছে। আমি একা কেন ভুগবো শুনি? তুইও একটু ভুগবি। মিলি এই কথা বলে হেসে কুটি কুটি। স্নেহা মিলির পিঠে চাপড় মেরে বলল, শয়তান ছেমড়ি। আচ্ছা জলদি চল, রুমে গিয়ে বাড়িতে কল করতে হবে। বড় আম্মু তোর সাথে কথা বলবে, তোর কথা অনেকবার জিজ্ঞাসা করেছিল। স্নেহার চেহারা চিন্তা ও ভয়ে রেশ দেখা গেল। স্নেহা কাচুমাচু করেই বলল। আম্মুকে কি বললি আমার ব্যাপারে? আমি কোথায় ছিলাম? মিলি স্নেহার কাঁধে হাত থেকে ভরসা দেওয়া সরেই বলল, তুই চিন্তা করিস না, আমি বড় আম্মুকে বলেছি তুই রিসোর্টের বাগানে ঘুরে দেখছিস মেঘ আর আইহার সাথে। স্নেহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিলিকে জড়িয়ে ধরল এবং বলল, থ্যাঙ্কস জান, তুমি আমার কলিজার বোন। মিলিও স্নেহাকে জড়িয়ে ধরেই বলল, থাক হয়েছে, এখন আর পাম মারতে হবে না, জলদি চল গিয়ে বাড়িতে কল করি, না হলে বড় আম্মু প্রশ্নের ঝুড়ি খুলে বসবে। ঠিক বলেছিস, জলদি চল। সমাপ্ত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, এই গল্পের সিজন 1 এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এই গল্পের পার্ট 2 নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের মতে কি মনে হয় আগন্তুকটা আসলে কে? আদ্র, আরফিন, আবরার নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্পতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।